আসুন মাইক অফ রেখে পরমপিতা পরমেশ্বরের যে মুখ্য নাম ওম অত্যন্ত ভক্তিপূর্বক 3 বার আমরা উচ্চারণ করি। আসুন ওম ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। सर्वेभ्यो नमः। সকলকে সাদর নমস্তেজি। আপনারা সকলে জুড়ে গেছেন? সকলে আচ্ছা, সকলে এখন মাইকটা অফ রেখে দেবেন। আমি আপনাদের যখন মাইক খুলতে বলবো আপনারা খুলবেন। আচ্ছা, এখন এবার আপনাদের সকলের ভিডিও অন করে নেবেন। সকলে ভিডিও অন করে নেবেন। আমি যে মন্ত্র পাঠ করলাম, ওম সাহানা ভবতু সাহানৌ ভুনাক্তু সহবীর্যম করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই মন্ত্র দ্বারা আমরা যখন গুরু শিষ্য যে মনে করুন শিক্ষাদান চলছে, তখন এই মন্ত্রকে কেন ব্যবহার করা হয় সেটা আমি প্রথমে আপনাদের বলে দিই। যে কোনো কিছু কার্য করার জন্য আমাদের একে অপরের সহযোগিতার প্রয়োজন হয়। তো এখন আমি আপনাদেরকে মনে করুন শিক্ষাদান করছি, আপনারা শিক্ষা গ্রহণ করছেন। তো আমাদের পরস্পরের সম্পর্ক যেন বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে কি আমাদের যে কার্য আমরা করতে চলেছি, যেটা আমরা জ্ঞান অর্জন করতে চলেছি, সেটা খুব ভালোভাবে হবে। এই জন্য একে অপরের সহযোগিতা দরকার আছে। যেমন আমি আপনাদের কীভাবে সহযোগিতা করব না, আমি আপনাদেরকে যে শিক্ষাটাকে যেন দিতে পারি ঠিকঠাক করে, তার জন্য আমি সম্পূর্ণ প্রয়াস করব। আপনারা কি করবেন, এই যে নিয়মগুলো দেওয়া হয়েছে নিয়মগুলোকে পালন করবেন, করে আমাকে সহযোগিতা করবেন। তাহলে এই যে পরস্পরের সহযোগিতা যদি আমরা কার্যে করতে পারি, তাহলে কি হবে, আমাদের যে টার্গেট রয়েছে, আমরা যেটা চাইছি সেইটা আমরা প্রাপ্ত করতে পারব। তো মন্ত্রের অর্থ হচ্ছে এই যে পরস্পর সহযোগিতাপূর্ণভাবে বন্ধুত্বপূর্ণভাবে যদি চলা যায়, তো তাহলে আমরা যেটা চাইছি সেটা প্রাপ্ত করতে পারব। তো আসুন সকলকে নমস্তে জানাই। আপনারা নিয়মগুলো পড়ে নিয়েছেন আশা করছি। আমি একটু হালকা করে আপনাদের বলে দিই। সকলে সর্বদা মাইক অফ রাখবেন। যখনই জুড়বেন মাইক অন করে সবাই একবারই মাইক অন করলেন, হাত জোর করে নমস্তে বলে দেবেন, ব্যাস। মাইক অফ করে রাখবেন। তারপরে আপনারা খুব ধ্যানপূর্বক আপনারা যে কক্ষা চলবে, কক্ষা করতে থাকবেন। আপনাদের কাছে আমি আসবো এক এক করে, আপনারা মাইক অন করবেন। আমি আপনাদেরকে অন করতে বলবো, এখানে আমি নাম দেখতে পাচ্ছি, নাম ধরে আপনাদেরকে বললে আপনারা মাইক অন করবেন। আচ্ছা, এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, দেখবেন এখানে আপনাদের নামের পাশে দেখবেন একটা 3 ডট আছে, 3টে বিন্দু আছে। ওখানে মানে টাচ করলে আপনারা দেখতে পাবেন যে ওখানে হাত এরকম একটা হাত চিহ্ন আছে। ইন্দ্রজি একটু দেখিয়ে দিন আপনার হাতে টাচ করে। হ্যাঁ, দেখুন এই ইন্দ্রজি যে নাম আছে ওখানে দেখুন একটা হাত চিহ্ন এসেছে। তো যখন আমি আপনাদের কাছে কোনো প্রশ্ন করব যে আপনারা কে পারবেন, কিংবা মানে আপনাদের কাছে আমি কিছু বলতে চাইবো, কিংবা আপনারা কিছু আমাকে বলতে চাইবেন, তখন এই হাতের যে আর কি সিম্বলটা রয়েছে এটাকে ক্লিক করবেন। কেউ যেন মাইক অন করে কিছু বলতে যাবেন না, হাতের সিম্বলটাকে অন করবেন। এই ব্যবস্থা করার মানে হলো উদ্দেশ্য হলো এই যে আমাদের যে কক্ষা চলবে সেটা যেন একটা ব্যবস্থিতভাবে চলে, কোনো রকম যেন ব্যবধান উৎপন্ন না হয়। যদি কোনো ব্যবধান উৎপন্ন হয়, কেননা অনেক মহত্বপূর্ণ জিনিস আমরা শিখতে চলেছি, তো সেখানে অনেক বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য আপনারা নিয়মের পালন করবেন, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে বিনতি করছি এবং আশাও করছি। চলুন আমরা শুরু করব। শুরু করার পূর্বে ইন্দ্রজির কাছে আসবো। ইন্দ্রজি, ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনার একটি মন্ত্র আপনি পাঠ করে শোনান। ওম সনো বন্ধুর্জনিতা
सविधाता धामानि वेद भुवनानि विश्वा यत्र देवा अमृतमानसानस्त्रितीये धामन्धय्यरियन्ता। ধন্যবাদ। তো আজ আমরা সকলে জুড়েছি, তো আমি আপনাদের সকলের কাছে একবার করে আসবো, আপনাদের সংক্ষিপ্ত একটা পরিচয় বলবেন, যে আপনার নাম বললেন এবং আপনি কোথা থেকে জুড়েছেন। ব্যাস আপনাদের নাম যখনই বলবো মাইক অন করবেন, আপনাদের পরিচয় দিয়ে মাইক অফ করে দেবেন। তো এটা, এই যে নিয়মটা আমি বলে দিলাম, এটাকে খুব সুন্দরভাবে পালন করবেন। যে কেউ একজন বললেন বলে মাইক অফ না করে রেখে দিলেন, পরের জন বলতে শুরু করলো, তখন দেখবেন অব্যবস্থিত হয়ে যাবে। এই জন্য আপনারা নিয়মকে পালন করবেন। আপনাদের যেই নাম বলবো আপনার মাইকটা অন করবেন, করে আপনার নাম এবং কোথা থেকে জুড়েছেন ব্যাস এটা বলবেন, ব্যাস মাইক অফ করে দেবেন। তো আসুন আমি শুরু করছি। আপনাদের একটা পরিচয় আর কি, এটা পরিচয় পর্ব আমাদের। প্রথমে সকলের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আসুন, প্রথমে সমীরজি। নমস্তে জি। নমস্তে জি, নমস্তে। আমার নাম সমীর মল্লিক, আমি পূর্ব মেদিনীপুরের মেছেদা থেকে জয়েন করেছি। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, চৌহানজি। चौहान सविता चौहान सावित्री जी। चौहान सावित्री, হ্যাঁ নমস্তে জি। नमस्ते जी, नमस्ते। আমি সাবিত্রী রানী চৌহান, আচ্ছা, বাংলাদেশের মুর্শিদাবাদ জেলা থেকে আমি ধন্যবাদ, আপনাদের এই যুক্ত হয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। ইন্দ্রজি। নমস্কার, হরে কৃষ্ণ। নমস্তে, হরে কৃষ্ণ। পশ্চিমবাংলা থেকে, এবং আমার নাম ইন্দ্র মিত্র। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এই হলো আমার পরিচয়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সুকান্তজি। नमस्ते जी। নমস্তে বলতে জি। नमस्ते, नमस्ते जी। আমি তো পূর্বেই আমি জুড়ে আছি 2 বছর ধরে আর্য সমাজের সঙ্গে। তো আমি যখন টবিতে যে একটা নতুন সেশন শুরু করেছে, সেটা একটু যোগ দেওয়া যায়। আমি পূর্ব বর্ধমান থেকে আপনাদের সঙ্গে জুড়ে আছি। আমাদের আরো রয়েছে সব। ধন্যবাদ, ধন্যবাদ, সব পরিচিত, আপনার মুখগুলো দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের এবার রয়েছেন অসিত জি। নমস্তে জি। নমস্তে, আমি অসিত ভট্টাচার্য, কলকাতা গড়িয়া থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। অভিজিৎ জি। नमस्ते, नमस्ते जी। आप অভিজিৎ জি, আপনার আওয়াজ ঠিকঠাক আসছে না। অভিজিৎ জি, আপনার আওয়াজ আসছে না। নমস্তে, আমি মুর্শিদাবাদের কাবাস্তানা থেকে আছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ, নমস্তে আপনাকে। আচ্ছা ইন্দ্রজি, আপনি একটু গ্রুপটাকে চেক করে নিন যে ওখানে কারো জুড়তে কোনো সমস্যা হচ্ছে কি না। কেননা অনেকে নূতন জুড়েছেন, যারা এই অ্যাপসটাকে ব্যবহার করেননি আগে, এমন আছেন অনেকে। তো আপনি সাহায্য করুন তাদেরকে। আচ্ছা, আচ্ছা, মালঞ্চ মাইতি জি। নমস্তে জি, মাইক অন করুন, আপনার মাইক অফ আছে। নমস্তে জি, সবাইকে নমস্তে। নমস্তে, আমি নমস্তে। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আবার নমস্তে। ধন্যবাদ। প্রান্তজি, আপনাদের আপনাদের ভিডিও সকলে অন রাখুন। প্রান্তজি। নমস্কার দাদা। ওম নমস্তে। আমার নাম প্রান্ত কুমার বিশ্বাস, আমি বাংলাদেশ কুষ্টিয়া জেলা থেকে যুক্ত হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিও অন করে নিন। রাজীব জি। রাজীব জি। নমস্তে জি। হ্যাঁ, 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 নমস্তে, নমস্তে জি। হ্যাঁ, আমি বাঁকুড়া সোনামুখী থেকে জয়েন হয়েছি।
ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বিকাশজি, নমস্তে, আমি সেজুটি চন্দ্র বলছি, বাংলাদেশ, নমস্তে, ময়মনসিংহ নমস্তে। জেলা থেকে। আচ্ছা, ধন্যবাদ। সুবর্ণাজি, নমস্তে জি, আমি বাংলাদেশ থেকে বলছি, ময়মনসিংহ জেলা। নমস্তে জি, নমস্তে জি। উজ্জ্বলজি, নমস্তে জি। হরে কৃষ্ণ, নমস্তে। হরে কৃষ্ণ, আমি হরে কৃষ্ণ। উজ্জ্বল বিশ্বাস, উত্তর 24 পরগনা থেকে বলছি। ধন্যবাদ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্ধেন্দু শেখর সুভাষিসজি, অর্ধেন্দু নমস্তে। সুভাষিস দত্ত। নমস্তে। অর্ধেন্দু শেখর সুভাষিস দত্ত, শিলিগুড়ি থেকে পশ্চিমবঙ্গ। ধন্যবাদ। ঈশিতাজি, নমস্তে বোন। মাইকটা অন করে নিন, মাইক অফ রয়েছে। মাইক। আপনার কথা শোনা যাচ্ছে না, দেখুন একটা মাইক আছে নিচের লাইনে, দেখুন একটা মাইক চিহ্ন আছে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতা থেকে বলছি, আমার নাম ঈশিতা গাঙ্গুলি। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। মমতাজি, নমস্তে বোন। ওম ওম। ওম নমস্তে দাদা। নমস্তে, নমস্তে বোন। নমস্তে সকলকে। আমি মমতা আর্যা, বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা থেকে বলছি। ধন্যবাদ। সুমন্ত হালদারজি, ওম নমস্তে দাদা। ওম নমস্তে জি। আমি সুমন্ত শুভ সত্যার্থী, নাটোর জেলা থেকে বলছি। আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আমি সকলের কাছে কি পৌঁছেছি? এখনও কিছু দাঁড়ান, আমি একটু চেক করে নিই। বিদ্যাজি, নমস্তে গুরুজি। ওম আমি নমস্তে জি। বিদ্যা ঘোষ, কল্যাণীর পাশ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আমি সকলের কাছে কি আসতে পেরেছি না এখনও বাকি আছেন? যদি কেউ বাকি থাকেন, আপনার হাতের যে চিহ্নটা, যে সিম্বলটা আছে, ওটাতে ক্লিক করুন একবার। যে দীপ্তি রানীজি, হ্যাঁ, ওম নমস্তে। ওম নমস্তে জি। আমি বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে বলতেছি। আমার নাম দীপ্তি রানী বর্মন। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ আছেন? আপনার হাত যে সিম্বলটা আছে ওটা একটু দেখাবেন। মনে হচ্ছে সকলের কাছে আসতে পেরেছি। আচ্ছা, তো শুরুর পূর্বে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি যে আমি আপনাদেরকে শেখাবো যে বিষয়গুলো, যে আমি যে পরিশ্রমটা করব সেটা যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং আপনাদের মস্তিষ্কে যেন প্রবেশ করাতে পারি আমার পরিশ্রমটা, এবং আপনারাও যে পরিশ্রম করছেন সময় দিয়ে সেটা যেন আপনারা গ্রহণ করতে পারেন। ব্যাস, এটা আমাদের উভয়ের উদ্দেশ্য এটাই। তো আমাদের তার জন্যে যে ডিসিপ্লিন আছে, যে নিয়ম আছে, সেটাকে তো পালন করতেই হবে। আর কিছু কিছু বিষয়ে আমার তরফ থেকে কিছু কঠোর ব্যবহার আপনারা পাবেন। তো এটা আমি আগে থেকে আপনাদেরকে বলে দিলাম। তো সেভাবে আপনারা মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। আর শুরু যখন করেছেন প্রথম দিনে, তো একেবারে অন্তিম দিন পর্যন্ত আপনারা থাকবেন, এটা আপনারা একটা মনের মধ্যে একেবারে তৈরি করে নিন। যে মাঝপথে কেউ চলে যাবেন, তাহলে কী হবে? আপনাদের যে পরিশ্রমটা নষ্ট হয়ে যাবে। তো শুরু যখন করেছেন শেষ পর্যন্ত থাকবেন। তো আশা করছি আপনারা
কিছু অমূল্য বিষয় আপনারা জেনে যেতে পারবেন, যেটা কিন্তু আপনাদের জীবনে অনেক বড় কাজ দেবে। তো আসুন আমরা শুরু করছি আজকের কক্ষা। আচ্ছা, ইন্দ্রজি আপনার মাইকটা অন করে বলবেন যে স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আর আমার আওয়াজ দেখা যাচ্ছে, ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, আমার আওয়াজ কি স্পষ্ট আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শুরু করো। আচ্ছা, ঠিক আছে। আর একটা খুব মহত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দিই। প্রত্যেকবার যে আমরা অনলাইন ক্লাস করি সেখানে কয়েকটা সমস্যা দেখেছি, সেই সমস্যা যাতে না আসে এই জন্য আগে থেকে একটা কথা বলে দিই যে নূতন যারা জুড়ছেন তারা যখন অভ্যাস করবেন বিষয়গুলো, তখন তাদের কিছু ভুল ভ্রান্তি হয়। তো দেখা গেছে যে কিছু মানুষ যে রয়েছেন যারা আর কি ভালো পারছেন, তারা তাদেরকে দেখে একটু হাসির রেখ দিয়েছেন। এমন কার্য কিন্তু করবেন না এখানে। আচ্ছা, এখানে দেখবেন আমাদের যে এই প্রোগ্রাম চলছে, এই যে কক্ষা চলছে, এখানে কিন্তু মানে যুব বয়স থেকে একেবারে বৃদ্ধা বয়স পর্যন্ত কিন্তু আমাদের ব্যক্তি রয়েছেন। তো এই জন্য সকলে একেবারে অত্যন্ত সম্মানপূর্বক কথা বলবেন। আচ্ছা, এই একটা কথা। দ্বিতীয় কথা, কেউ মাইক অন করলেন তখন কেউ হ্যালো কথা বলবেন না, হ্যালো শব্দ একেবারেই ব্যবহার করবেন না আমাদের এই কক্ষাতে। ওম, ঈশ্বরের নাম ওম। মাইক অন করে কোনো কিছু বলতে গেলেন হ্যালো না বলে ওম শব্দ ব্যবহার করবেন। আচ্ছা, এই একটা কথা হলো। তো এইবার দেখুন আমি, আচ্ছা, আর একটা মহত্বপূর্ণ কথা বাকি রয়ে গেছে, যে আজকের প্রথম দিন বলে কিন্তু আমি, আপনারা কয়েকজন 8টার পরে জুড়েছেন, সেটা কিন্তু আমি জুড়ে নিয়েছি, কিন্তু আগামীকাল থেকে কিন্তু এটা করবেন না। 8টা বেজে গেলে কিন্তু আর কাউকে যুক্ত করব না, এটা কিন্তু আমি বলে দিলাম। এবং আমি আপনাদেরকে আগের থেকে সূচনা দিয়ে দিয়েছি যে আপনারা জুড়বেন কখন, 7:50 থেকে 55-র মধ্যে, কিংবা আর 1-2 মিনিট এক্সট্রা পেয়ে গেলেন। কিন্তু একবারও আপনারা 8টা বেজে গেলে আর জুড়বেন না, কেননা এই ব্যবধান তৈরি হবে। আচ্ছা ইন্দ্রজি, কিছু বলতে চাইছেন, বলুন। বলছি আপনার সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার সাউন্ড প্রবলেম হচ্ছে, হচ্ছে, মাইকটা খুলে গেছে। দাঁড়ান, মাইকটা দেখুন তো এবার আওয়াজ আসছে কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো সময়ের ধ্যানটা কিন্তু প্রচণ্ড রাখবেন। 8টা বেজে গেলে কিন্তু কালকে থেকে কাউকে আর কিন্তু জয়েন করব না, এতে অনেক বড় সমস্যা তৈরি হবে। আপনারা এর আগেই জুড়বেন। হ্যাঁ ইন্দরজি, বলুন। আমার মনে হচ্ছে মোবাইল থেকে খুলে গেছে মাইকের কানেকশনটা, একটু দেখে নিন। একদমই আওয়াজ আসছে না। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে কি? একটু। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই মাইকটাই মনে হচ্ছে বদলাতে হবে, আগের বারও একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আপনারা সময়ের ধ্যান অবশ্যই রাখবেন। যে সময় নিয়মাবলীতে লেখা আছে সেই সময়ের মধ্যে জুড়বেন। 8টা বেজে গেলে কিন্তু কাউকে আর আগামীকাল থেকে জুড়ব না। তো আসুন, হ্যাঁ, এখানে আপনারা দেখুন কিছু বর্ণ আমি এখানে লিখেছি। দেখুন একেবারে বাম হাতে দেখুন সাধারণ হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ, আর ছন্দে উপস্থিত হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ দেখুন ব্রাউন কালার দিয়ে উপরে, একদম উপরে লেখা, বাম দিকে লেখা আছে সাধারণ হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ, ডান দিকে লেখা আছে ছন্দে উপস্থিত হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ। তো এই যে দুটোকে আলাদা কেন করেছি, একটা মহত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে। হ্রস্ব এবং দীর্ঘ, এই যে বিষয়টা রয়েছে, এই দুটোকেই যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা কিন্তু
শ্লোককে অনায়াসে উচ্চারণ করতে পারবো। তো এই দুটোকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে চিনতে হবে হ্রস্ব কোনটা, দীর্ঘ কোনটা। অ ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো আমরা সবাই চিনি, কিন্তু ওদের মধ্যে হ্রস্ব কোনটা, দীর্ঘ কোনটা। আচ্ছা, হ্রস্ব কী জিনিস আর দীর্ঘ কী জিনিস? হ্রস্ব আর দীর্ঘকে আলাদা করা হয়েছে এই কারণে, আমরা যে আওয়াজটা মুখ থেকে বের করছি সেটা কত সময় নিচ্ছে, এইটাকেই হ্রস্ব এবং দীর্ঘ এবং প্লুত বলা হয়েছে। তো যেহেতু আমরা গীতা পাঠ করছি, তো এখানে প্লুতর ব্যবহার নেই। এখানে আমরা দেখতে পাবো কি হ্রস্ব এবং দীর্ঘর ব্যবহার আছে। বেদ পাঠ করতে গেলে প্লুতর ব্যবহার হয়। তো আমরা হ্রস্ব এবং দীর্ঘ নিয়ে বিষয়টা আমরা পরিষ্কার হতে চাই। তো হ্রস্ব সময়কাল কত? আমাদের এই যে হাত দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমার ছবিটাকে একটু অন করে নিই। আচ্ছা ইন্দ্রজি, আমাকে কি পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখুন এই যে আমার হাত আছে, দেখুন এই হাতের এখানে দেখবেন একটা শিরা আছে। দেখবেন ডাক্তাররা অনেক সময় আমাদের চেক আপ করার সময় এটাকে দেখে। তো এখানে যদি একটু চেপে রাখেন, দেখবেন একটা স্পন্দন হবে, টিক টিক করে একটা স্পন্দন হবে। তো এই একবার যে স্পন্দনের সময় যাবে, এটা হচ্ছে হ্রস্বর সময়। আর ওইটা দুবার যখন স্পন্দন হবে, তখন ওটা দীর্ঘস্বরের সময় হবে। এবার মনে করুন দীর্ঘস্বরের যে সময়, সেটা কিন্তু 3 বার কিংবা 4 বার যখন এই যে স্পন্দন হচ্ছে, অতটা টেনে নিয়ে যাওয়া যাবে না। কেমন আমি বলে দিচ্ছি, দেখুন। যেমন এই যে আমাদের হাতের স্পন্দনটা হয় টিক টিক, দেখুন দুবার আমি আওয়াজ করলাম টিক টিক। তো প্রথমের যে আওয়াজ করতে যে সময়টা লেগেছে সেটা হচ্ছে হ্রস্ব, আর দ্বিতীয় যে টিক টিক, এই যে ডবল যে সময়টা নিলাম, এটা হচ্ছে দীর্ঘ। এর বেশি যাওয়া যাবে না, এর কমও আসা যাবে না। তো আমাদেরকে এখানে যে বর্ণ রয়েছে, সেই বর্ণকে দেখে নিতে হবে কোনটা হ্রস্ব এবং কোনটা দীর্ঘ। এটাকে যদি জেনে যাই, আমাদের একেবারে সরল হয়ে যাবে শ্লোক উচ্চারণের ক্ষেত্রে। দেখুন বাম হাতে দেখুন সাধারণ হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ। তো এখানে সাধারণ লিখেছি আর ছন্দে লিখেছি ডান দিকে। এর কারণ হচ্ছে যে আমরা গীতা যেটা পাঠ করব, এই গীতা পাঠে বিভিন্ন ছন্দকে ব্যবহার করা হয়েছে। তো সাধারণভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে হ্রস্ব এবং দীর্ঘ রয়েছে, অ্যাকচুয়ালি হ্রস্ব এবং দীর্ঘ বিষয়টা হচ্ছে একেবারে স্বরবর্ণ থেকেই বেরিয়ে এসেছে। স্বরবর্ণই ব্যঞ্জন বর্ণের পাশে গিয়ে বসে যায় এবং সেখানেই হ্রস্ব দীর্ঘ আগে উচ্চারণ আসবে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ছন্দে কিছু স্পেশাল জিনিস দেখানো হয়েছে, কিছু অধিক জিনিস দেখানো হয়েছে। যেমন সাধারণ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে আমরা যে হ্রস্ব দীর্ঘ পাচ্ছি, ছন্দে গিয়ে সেটা আলাদা কিছু এক্সট্রা বলছে যে হ্যাঁ এগুলোকেও মানে দীর্ঘ কিংবা হ্রস্ব উচ্চারণ করতে হবে। তো তাহলে কি সাধারণের থেকেও আমাদের কিছু এক্সট্রা জানতে হবে। এই জন্য এখানে দুটো ভাগ করে দিয়েছি। তো দেখুন সাধারণ হ্রস্ব দীর্ঘ হচ্ছে, এই দেখুন অ লেখা আছে, অ, দীর্ঘতে গিয়ে আ, দেখুন কালো রং দিয়ে লেখা, বাম দিকে অ, ডান দিকে আ। তো এই যে অ আর আ, এই দুটো উচ্চারণ করতে কিভাবে সময় ব্যবহার করব দেখুন। অ এর সময় কি অ, আ এর সময় কি আ। দেখুন অ উচ্চারণ করতে যে সময়টা নিলাম তার ডবল সময় নিলাম, মানে হাতের স্পন্দনের ডবল সময়। অ আ, তারপরে হ্রস্বই যেটা আমরা বলছি হ্রস্বই, তো এটা হচ্ছে স্বল্প উচ্চারণ হবে ই। দীর্ঘটা গেলে কি হবে ই। হর্ষ উ, এটা হর্ষ উটা কি উ। দীর্ঘতে গেলে উ। আচ্ছা রি, দেখবেন গীতাতে আপনারা পাবেন অনেক অনেক জায়গাতে দেখবেন যে রিকার তো আমরা একটা চিনি, কিন্তু একটা জায়গায় দেখবেন ডবল রিকার আছে। তো প্রথম যে একটা রিকার থাকে ওটা হচ্ছে হর্ষ উচ্চারণ, আর যেখানে ডবল রিকার থাকবে সেখানে দীর্ঘ উচ্চারণ। তাহলে রি রি, তারপরে গিয়ে দেখুন প্রথমে আমরা দেখলাম কি অ আ, মানে অ হ্রস্ব ই,
হ্রস্ব উ রি, এই যে চারটে বর্ণ দেখতে পাচ্ছি বাম দিকে, এটা হচ্ছে হ্রস্ব উচ্চারণ হয়। এবং হ্যাঁ, এখানে একটা এখানে দেখুন একেবারে নিচে এই কয় তয় লেখা আছে, এটা কয় তয় হবে না, এখানে টাইপিংয়ে ভুল হয়েছে, এটা অ এবং বিসর্গ হবে, আহা এমন উচ্চারণ হবে। তো হ্রস্ব উচ্চারণ আমাদের কোথায় কোথায় হবে? অ, ই, উ, রি, আং, আহা, এগুলো হ্রস্ব উচ্চারণ হবে। দীর্ঘতে গিয়ে কি হবে? আ, ই, উ, রি, আর তারপরে ওই এই দুটোই কিন্তু দীর্ঘ, ও এই দুটোই দীর্ঘ। তাহলে ওই, ও, ও, এগুলোর মধ্যে কোনোটা হ্রস্ব নেই। ওই, ও, এই চারটেই কিন্তু দীর্ঘ, এটাকে মাথায় রাখবেন। যেমন ছোট ই এবং বড় ই, ই, উ, উ উচ্চারণ করছিলাম, কিন্তু থেকে ও পর্যন্ত এর সবকটাই কিন্তু দীর্ঘ। তো এই ছকটাকে আপনারা ভালো করে দেখে নেবেন, এবং এটা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা ভালো করে এটা কিন্তু লক্ষ্য করবেন। আচ্ছা, তারপরে এবার ছন্দে। সাধারণ হ্রস্ব দীর্ঘকে আমরা পেয়ে গেলাম, ছন্দে গিয়ে কি হচ্ছে দেখুন। আচ্ছা, সাধারণ হ্রস্ব দীর্ঘকে দেখানোর সময় আমি দেখুন এখানে একটা সবুজ রঙের একটা বর্ডার দিয়েছি, একটা সবুজ রঙের একটা মার্কিং করা আছে, ওখানে ক, কি, কু, ক্রি, কং এভাবে লিখেছি। তো এভাবে লেখার পিছনে কারণ কি? তার কারণ হচ্ছে আমরা বাঁদিকে অ, ই, উ, রি, অং, আহা তো পেলাম, কিন্তু যখন ব্যঞ্জন বর্ণে জুড়ে যাচ্ছে, তো কয়ের সঙ্গে যখন অ জুড়ে গেল ক, তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে অ যুক্ত হয়ে ক হয়েছে, এটা আপনারা সবাই জানেন মোটামুটি। তো এটা কিন্তু কয়ের সঙ্গে অ রয়েছে ক, আবার কয়ের সঙ্গে হস্যই থাকলে কয় হস্যি হয়ে গেছে, মানে স্বরবর্ণটাই একটা মানে চিহ্ন হয়ে ব্যঞ্জনের সঙ্গে মিলে গেল, হস্যকার মিলে গেল, রিকার মিলে গেল। তো এইভাবে আমি ক দিয়ে উদাহরণ দিয়েছি, সে খ হতে পারে, গ হতে পারে, ঘ হতে পারে, আমি শুধু ক দিয়ে দেখিয়েছি। তো এইগুলো সবই কিন্তু কয় হস্যি থাকলে সেটা হস্য হবে, কয় হস্য থাকলে হস্য হবে, কয় রিকার থাকলে হস্য হবে। মানে হস্য উচ্চারণ মানে কি, যেটা আপনাদেরকে বললাম, কম সময় উচ্চারণ। তো দীর্ঘের ক্ষেত্রেও দেখুন, কয় আকার যখন হবে দীর্ঘ হয়ে যাবে, কয় দীর্ঘিকারে দীর্ঘ হয়ে যাবে। ঠিক যে স্বরবর্ণগুলো দেখলেন ওইগুলোই যখন ব্যঞ্জন বর্ণে গিয়ে চিহ্ন আকারে দাঁড়িয়ে যাচ্ছে, ওগুলোও কিন্তু দীর্ঘ উচ্চারণ হবে। যেমন কা, কি, কু, ক্রি। দেখুন, যখন হ্রস্বতে উচ্চারণ করছিলাম ক্রি, আর দীর্ঘতে কি ক্রি। আচ্ছা, কে, কই, কো, কৌ, এগুলো সব দীর্ঘ হলো। এইবার ছন্দে গিয়ে আমাদের কিছু এক্সট্রা জিনিস দেখতে পাবো আমরা। দেখুন, ছন্দে তো একই নিয়ম রয়েছে, ভালো করে এখানে দেখবেন সবাই। ছন্দেও একেবারে অবিকল একই নিয়ম রয়েছে, কিন্তু শেষে গিয়ে একটু নিয়ম পাল্টে গেছে। দেখুন, শেষে গিয়ে নিয়মটা কেমন পাল্টে গেছে, এই দেখুন, কং, কাহা, এই দেখুন, এখানে খুব গুরুত্ব দিয়ে দেখুন, যখন ছন্দে উপস্থিত যে হস্য দীর্ঘ চিহ্ন আমাদের আসবে, সেখানে যে বর্ণে, যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে অনুস্বর থাকবে সেটা দীর্ঘ হয়ে যাবে। দেখুন, সাধারণ হস্য দীর্ঘতে আমরা কং, সাধারণ হস্য দীর্ঘর ক্ষেত্রে কিন্তু কং, কাহা এগুলো কিন্তু হস্য ছিল, কিন্তু ছন্দে উপস্থিত হস্য দীর্ঘর ক্ষেত্রে গিয়ে কি হয়ে গেছে না, কং থাকলে দীর্ঘ হয়ে যাবে, কাহা থাকলে দীর্ঘ হয়ে যাবে, কয়েক পাশে বিসর্গ থাকলে দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি, তারপরে যে বর্ণে যুক্ত অক্ষর থাকবে, যে বর্ণে যুক্ত অক্ষর থাকবে তার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ হবে। ভালো করে লক্ষ্য করুন, এখানে চারটে জিনিস ধ্যান রাখতে হবে। হস্য দীর্ঘ একেবারে অবিকল একই রকম হয়ে যাবে, কিন্তু এখানে ছন্দের যখন হস্য দীর্ঘ চিহ্ন বসবে, তখন যে বর্ণের সঙ্গে অনুস্বর থাকবে সেই বর্ণকে দীর্ঘ উচ্চারণ করতে হবে, যে বর্ণের সঙ্গে বিসর্গ থাকবে সেই বর্ণ দীর্ঘ উচ্চারণ করতে হবে, এবং যে বর্ণ যুক্ত বর্ণ থাকবে তার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ করতে হবে।
আচ্ছা, যে বর্ণে খন্দক্ত থাকবে, যে বর্ণে খন্দক্ত থাকবে মানে যে বর্ণের নিচে হলন্ত থাকবে, কিংবা এই যেমন খন্দক্ত এখানে দিয়ে দিচ্ছে, এখানে মানে এটা হচ্ছে তয়ে হলন্ত আছে। তো মনে করুন এমন রিক, মনে করুন রি কয় হলন্ত রিক। তো ওই যেখানে হলন্ত রয়েছে, কোনো বর্ণে হলন্ত রয়েছে মানে তার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ করতে হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখুন, একটা হচ্ছে যুক্ত বর্ণ যেখানে থাকবে তার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ করতে হবে। যুক্ত বর্ণের আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ হবে। হলন্ত মানে যে বর্ণে হলন্ত থাকবে সেই বর্ণের আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ হবে। তাহলে চারটে এখানে আমরা এক্সট্রা জিনিস দেখতে পাচ্ছি, চারটে। সেটা হচ্ছে মানে যে কোনো বর্ণে পাশে যদি অনুস্বর থাকে তো সেটা অবশ্যই দীর্ঘ উচ্চারণ হবে, যদি বিসর্গ থাকে দীর্ঘ উচ্চারণ হবে, যদি যুক্ত বর্ণ থাকে তার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ হবে, যদি খন্দক্ত থাকে তার আগের বর্ণ দীর্ঘ উচ্চারণ হবে। তো এই পর্যন্ত আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, এবং যারা বুঝতে পারেননি তারাও বুঝতে পারবেন, কোনো চিন্তা করতে হবে না। সামনে আরও আমি যে বিষয়গুলো দেখাবো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই একটা ব্যাপার। এবার দেখুন এই ছন্দে উপস্থিত হ্রস্ব দীর্ঘতে দেখুন এই অয় চন্দ্রবিন্দু দেওয়া আছে না, অয় চন্দ্রবিন্দু, এই অয় চন্দ্রবিন্দু থাকলে সেটা হ্রস্ব উচ্চারণ হবে। আচ্ছা, তারপরে যুক্ত বর্ণ থাকলে সেটাও হ্রস্ব উচ্চারণ হবে। দেখুন দীর্ঘর ক্ষেত্রে যুক্ত বর্ণের আগের বর্ণটা, যেমন অ গয়রা ফলা আছে আগ্রা, তো গয়ের সঙ্গে যুক্ত হয়েছে, এই জন্যে অটা দীর্ঘ উচ্চারণ হবে, কিন্তু গয়রা ফলা কিন্তু হ্রস্ব উচ্চারণ হবে। মানে যুক্ত অক্ষর হ্রস্ব উচ্চারণ হবে, কিন্তু যুক্ত অক্ষরের আগেরটা দীর্ঘ উচ্চারণ হবে। তো এইটা একটা মোটামুটি আপনাদেরকে আমি দেখালাম। এবার এর পরবর্তীতে আমি কিছু দেখালে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, এইবার হ্যাঁ, এবার দেখুন। আচ্ছা, এই যে পেজটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এই পেজে এই বাম দিকে হ্রস্ব দীর্ঘ যে সাধারণ হ্রস্ব দীর্ঘ রয়েছে, এখানে আমার দুটো জিনিস অ্যাড করার দরকার আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে অয়নেশ্বর অং, অয় বিসর্গা আহ, এটাও হ্রস্ব উচ্চারণ হবে, কিন্তু ছন্দে গিয়ে এটা দীর্ঘ উচ্চারণ হবে, ঠিক আছে? আর বাকি সব ঠিক আছে। তো এইবার এই যে পেজটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এই পেজটা বুঝতে অসুবিধা হয়েছে এমন কেউ থাকলে তিনি হাত দেখাবেন। আচ্ছা, সাবিত্রীজি, হ্যাঁ বলুন। মাইক অন করুন সাবিত্রীজি। আপনার মাইক অফ হয়ে আছে। সাবিত্রীজি, আপনার আওয়াজ আসছে না তো। আপনার আওয়াজ শোনাই যাচ্ছে না তো। আপনার মাইকটাই অফ করা আছে, মাইকটা অন করে নিন। দেখুন নিচে একটা মাইক চিহ্ন রয়েছে, দেখুন তিলকের মতো দেখতে অনেকটা। আপনি তো একটু আগে কথা বলেছিলেন, দেখুন একটা মাইক চিহ্ন আছে, ওটা দেখুন। আচ্ছা, আর কে? হ্যাঁ, দীপ্তিজি বলুন, দীপ্তিজি। আচ্ছা, সাবিত্রীজি বলছেন যে শেষের কথাটা আর একবার বলুন। শেষের কথাটা হলো এই যে অয়ে চন্দ্রবিন্দু যদি থাকে সেটা কিন্তু হ্রস্ব উচ্চারণ হবে, সাধারণ হ্রস্ব এটা, এবং যুক্ত অক্ষরগুলো কিন্তু হ্রস্ব উচ্চারণ হবে, এবং ছন্দে গিয়েও একই রকম হবে। কিন্তু
ছন্দে গিয়ে যেটা আমাদের এক্সট্রা জানতে হবে সেটা চারটে জিনিস জানলে আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে যে বর্ণের সঙ্গে অনুস্বর জুড়ে থাকবে সেটা দীর্ঘ উচ্চারণ, যে বর্ণের সঙ্গে বিসর্গ জুড়ে থাকবে এটা দীর্ঘ উচ্চারণ। এটা কিন্তু সাধারণ নিয়মে নয়, এটা ছন্দের ক্ষেত্রে এটা হবে। তারপরে যেখানে যুক্ত অক্ষর থাকবে তার আগের অক্ষরটা, যেমন রক্ত, তো রক্ততে কি হয়, র কয়তয়, তো এইখানে যে র রয়েছে যুক্ত বর্ণের আগে, তো এই জন্য র কিন্তু দীর্ঘ উচ্চারণ হবে, রক্ত। আচ্ছা, যে বর্ণের পরবর্তী বর্ণ হলন্ত রয়েছে তলায়, তো সেই বর্ণ মানে হলন্ত থাকার আগের বর্ণটা দীর্ঘ উচ্চারণ করতে হবে। যেমন সৎ, সাত, তো দন্তস্ব যেটা রয়েছে ওটা দীর্ঘ উচ্চারণ হবে। যেমন রিক, রিকের রিটা হচ্ছে হ্রস্ব থাকার ক্ষেত্রে সত্ত্বেও ওটাকে দীর্ঘ উচ্চারণ করতে হবে। তো এটা হচ্ছে নিয়ম। তো আসুন এবার আমি পরের পেজটা খুলি, আপনারা সরলভাবে বুঝতে পারবেন। এখন অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আপনাদের কাছে সরল হয়ে যাবে। আচ্ছা, এবার দেখুন হ্রস্ব এবং দীর্ঘের দুটো সিম্বল তৈরি করেছে, দুটো চিহ্ন তৈরি করেছেন। চিহ্ন কি, একটা ইংরাজি আই এবং এস এর মতো দেখতে, ইংরাজি আই এবং এস এর মতো দেখতে, কিন্তু এখানে দেখুন আমি দু রকম কালার দিয়েছি। বাম দিকে কি আছে, সাধারণ হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের চিহ্ন এবং তার রং। সাধারণ হ্রস্ব এবং দীর্ঘ বর্ণ আমরা এই আকাশী কালার বা নীল কালার বলতে পারেন, তো আকাশী কালারই বলুন, আকাশী কালারের রেখেছি আই এবং এস। ছন্দে উপস্থিত যে দীর্ঘ এবং হ্রস্ব থাকবে সেটা হচ্ছে লাল রঙের রেখেছি। এবার আপনাদের এখানে মনে রাখার বিষয় দুটো জিনিস, একটা হচ্ছে আই মানে হ্রস্ব, এস মানে দীর্ঘ। আই মানে হ্রস্ব, এস মানে দীর্ঘ, এটা আপনাদের মনে রাখার বিষয়। আর একটা মনে রাখার বিষয় কি, যে লাল রং মানে ছন্দ, আকাশী রং মানে সাধারণ। এই যে সাধারণ আর ছন্দের কথা বারবার কেন বলছি আপনারা সামনে বুঝতে পারবেন। তো এখন যেটা আপনাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে এই যে আকাশী রং মানে সাধারণ, আর লাল রং মানে দীর্ঘ। আচ্ছা, আই মানে হ্রস্ব, এস মানে দীর্ঘ, এটা হচ্ছে আমরা সিম্বল ব্যবহার করব। আচ্ছা, এইবার দেখুন, এবার আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে। হ্যাঁ, তো আমরা ভগবত গীতাতে যত শ্লোক রয়েছে সেই শ্লোকগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মোটামুটি দুটো ভাগ। সেটা হচ্ছে কি, যে অনুষ্টুপ ছন্দ এবং ত্রিষ্টুপ ছন্দ, এই দুটো ছন্দতে ভাগ করতে পারি। এবং দেখবো অনুষ্টুপ ছন্দে যা আছে অনেক অনেক আমরা শ্লোক পাবো যেগুলো অনুষ্টুপ ছন্দের সঙ্গে মিলবে না, কিন্তু অনুষ্টুপ ছন্দের মতোই, তো সেগুলো কি অনুষ্টুপ ছন্দের অন্তর্গত ছন্দ। আচ্ছা, ত্রিষ্টুপ ছন্দ পাবো, ত্রিষ্টুপ ছন্দেও দেখবো কিছু অমিল পাবো, তো সেগুলো হচ্ছে ত্রিষ্টুপ ছন্দের অন্তর্গত অনেক ছন্দ। তো আমরা মোটামুটি মানে মোটা মোটা অর্থে আমরা দেখে নেবো কি, অনুষ্টুপ ছন্দ এবং ত্রিষ্টুপ ছন্দ এই দুটো ছন্দে সম্পূর্ণ গীতা কিন্তু রচনা হয়েছে, এবং অন্যান্য যা ছন্দ আমরা পাবো তা অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দের মধ্যে সমাহিত, তারা মানে ওই ছন্দেরই অংশ, ওই ছন্দেরই বিভিন্ন পার্ট হয়েছে। তো তাহলে আমরা মূল দুটো ছন্দ পাচ্ছি, একটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ, একটা ত্রিষ্টুপ ছন্দ। তো এই ছন্দ আসলে কি জিনিস, আমরা তো সাধারণভাবে শুনছি যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা উৎসবাহ মামাকাহা পাণ্ডবাশ্চৈবা কিমা কুর্বত সঞ্জয়, এই তো পড়ছি, এই তো আবার ছন্দের কি আছে। কিন্তু এখানে অনেক বড় ব্যাপার রয়েছে। দেখবেন আমরা ইউটিউবে কিংবা অন্যান্য জায়গাতে বিভিন্ন জায়গাতে আমরা গীতা পাঠ শুনছি, কিন্তু তারা কি সঠিকভাবে পাঠ করছে, সঠিক নিয়মে পাঠ করছে? এটা কিন্তু সব থেকে মহত্বপূর্ণ বিষয়। মনে করুন অনেকে এত সুন্দর সুর লাগাচ্ছে, শুনে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওই সুরের কারণে হয়তো অর্থকে অনর্থ হয়ে যাবে। অর্থাৎ আগে আমাদের ছন্দকে জানতে হবে। ছন্দকে যদি আমরা না জানি তাহলে আমাদের উচ্চারণে ভুল হবে, আর উচ্চারণ যদি ভুল হয় তো অর্থকে অনর্থ করে বসেছি আমরা। মানে গীতা পাঠ করতে আমরা বসেছি, কিন্তু আমরা যদি ছন্দকে না জেনে পাঠ করি তো গীতার, যেমন আমরা কাউকে একটা কথা বলছি, মনে করুন যে
আপনি কে? ভালো করে বুঝুন, আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি কে। তো আপনি খুব বিনম্রতার সঙ্গে বলবেন যে আমি এই, যে আমি ইন্দ্রমিত্র। কিন্তু আমি যদি এরকম করে বলি আপনি কে, তখন আপনি খুব অসন্তুষ্ট বোধ করবেন। শব্দ কিন্তু আমি একই বলেছি, আমি কে, এই আপনি কে, আপনি কে এই শব্দটাই বলছি যে আপনি কে। আপনি বিনম্রতার সঙ্গে শান্তভাবে বললেন আমি ইন্দ্রমিত্র, অথচ ওই একই একই ওয়ার্ড একই বর্ণকে বললাম আপনি কে, সাথে সাথে আপনার অস্বস্তি বোধ হলো। তাহলে এই যে বিষয়টা কেন হলো, হলো এখানে এখানে আমরা মানে এই উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে এখানে এই পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। তো গীতার শ্লোক যখন আমরা পড়ব তখনও যদি আমরা ছন্দকে জানতে পারি তাহলে আমাদের উচ্চারণ ঠিক হবে, এবং মহর্ষিজি যে ছন্দে আর কি শ্লোকগুলো লিখেছেন তিনি যেভাবে বোঝাতে চেয়েছেন আমাদেরকে আমরা সেইভাবে বুঝতে পারবো। তাহলে বিষয়টা হচ্ছে এমন যে ছন্দকে বজায় রেখে যদি আমরা উচ্চারণ করি, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি যে প্যাটার্নে আমাদেরকে বোঝাতে চেয়েছেন আমরা সেইভাবে বুঝতে পারবো। আমরা যদি আমাদের মতো সুর লাগিয়ে উচ্চারণ করি অর্থকে অনর্থ করে বলবো, ঠিক যেমন আপনি কে উদাহরণ দিলাম আমি। তো এই জন্য আমাদের ছন্দকে যদি আগে না জানা যায় আমরা কোনোদিন গীতা পাঠ সঠিকভাবে করতে পারবো না। এই জন্য আমি আপনাদের সামনে ছন্দকে প্রস্তুত করছি এবং সরলতার সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের কাছে আসবো, হাত দেখাবেন। তো এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দ, এক মিনিট। তো অনুষ্টুপ ছন্দ আমরা কোন শ্লোকটা অনুষ্টুপ ছন্দ আমাদেরকে আগে জানতে হবে। যদি না জানি আমরা অনুষ্টুপ ছন্দে সেটাকে পাঠ করতে পারবো না। তো অনুষ্টুপ ছন্দ হতে গেলে সেই শ্লোকের মধ্যে কি কি জিনিস থাকতে হবে এটা আমাদের যদি জানা হয়ে যায় তো আমরা শ্লোককে দেখলেই বুঝতে পারবো এটা অনুষ্টুপ ছন্দ। আর যেই বুঝতে পারবো এটা অনুষ্টুপ ছন্দ সাথে সাথে আমরা উচ্চারণ করতে পারবো। তো অনুষ্টুপ ছন্দকে আমাদের চিনতে হবে। চিনতে গেলে আমাদেরকে কি কি জিনিস ধ্যান রাখতে হবে, এই যে পেজগুলো আমি এখানে দেখাচ্ছি সব গ্রুপে দিয়ে দেবো, আপনারা সবাই প্রিন্ট আউট করে নিয়ে আপনাদের কাছে রেখে দেবেন, তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে, কিংবা খাতায় লিখে নেবেন। তো দেখুন অনুষ্টুপ ছন্দ হতে গেলে তার মধ্যে কি কি জিনিস থাকবে। তো এখানে দেখুন আমি একটা শ্লোককে এখানে রেখেছি, একেবারে প্রথম যে শ্লোকটা রয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ইয়ুৎসবঃ, এই যে শ্লোকটা এখানে রেখেছি এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ, এই জন্য আমি উদাহরণে এটাকে এনেছি। তো অনুষ্টুপ ছন্দে দুটো পদ থাকবে। দুটো পদ কি? পদ হলো এটা যে দেখবেন দুটো করে এরকম লম্বা লম্বা লাইন থাকবে। আচ্ছা, সেই লাইনে দুটো পূর্ণ বিরাম থাকবে। কেমন? প্রথম লাইনের শেষে দেখবেন একটা পূর্ণ বিরাম যেটা দাড়ি চিহ্ন বলা হয়, অনেকে বলেন। তারপরে লাইনে দেখবেন আর একটা দাড়ি চিহ্ন আছে, কিংবা দুটো করে দাড়ি চিহ্ন আছে, এবার নাম্বার লেখা আছে। তো পূর্ণ বিরাম দুখানা লাইন থাকবে, দুখানা লাইনই পূর্ণ বিরাম থাকবে। তো এমন যদি অবস্থা আমরা দেখতে পাই তো এটাকে আমরা বলি দুটো পদ, মানে প্রথম একটা পদ দ্বিতীয় একটা পদ, এটা দুটো পদ। এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ, এটা একটা পদ। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, তো এটা হচ্ছে দ্বিতীয় পদ। মানে অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে এই দুটো পদ থাকবে, এটা একটা শর্ত হলো। আচ্ছা, এই এক একটা পদে দুটো করে চরণ থাকবে, মানে এই যে দুটো পদ মিলে চারখানা চরণ থাকবে। ভালো করে বুঝুন, অনুষ্টুপ ছন্দে দুটো পদ থাকা বাধ্যতামূলক, দুটো পদে চারটে চরণ থাকা বাধ্যতামূলক। মানে এক একটা পদে দুটো করে চরণ, দুটো পদে মোট চারটে চরণ থাকবে। চরণ কি জিনিস?
চরণ হচ্ছে এই যে একটি চরণ সমান সমান 8খানা বর্ণ, 8খানা বর্ণ মিলে একটা চরণ উৎপন্ন হয়। তো আমাদেরকে কি করতে হবে, যে দুটো পদ তো আমরা দেখতে পাচ্ছি, তো দুটো পদে প্রথম পদটা আমাদেরকে গুনতে হবে। প্রথম পদটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত গুনতে হবে, গুনে দেখবো যে টোটাল প্রথম পদে কটা বর্ণ রয়েছে। দেখুন, আচ্ছা, গোনার সময় আমাদেরকে ধ্যান রাখতে হবে কোথায়, কোনো বর্ণে যদি হলন্ত থাকে, কোনো বর্ণে যদি হলন্ত থাকে তো সেই বর্ণটাকে গণনায় আসবে না, কেননা ওটা অর্ধেক বর্ণ। কোনো বর্ণে হলন্ত রয়েছে মানে কোনো বর্ণের নিচে যদি একটা দাগ থাকে তো সেটা হচ্ছে অর্ধেক বর্ণ, সেটা গণনাতে আনা হবে না। সেটা বাদে বাকি যত বর্ণ থাকবে সেগুলোকে গণনা করা হবে। এই দেখুন সমস্যাগুলো কিভাবে তৈরি হয়, ব্যবধান কিভাবে তৈরি হয় দেখুন। এই দেখুন, এই মাঝ পথে কেউ জুড়বেন না। আমি প্রথম দিন বলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আগামী কাল থেকে 8টার পরে কিন্তু কেউ জুড়বেন না, নয়তো এই যে কৌশলগুলো আপনাদেরকে শেখাচ্ছি কি মাঝ পথে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে আপনার। আচ্ছা চলুন, তো অনুষ্টুপ ছন্দে বাধ্যতামূলক দুটি পদ থাকবে। পদ আপনারা চিনতে পেরেছেন, এই যে প্রথম একটা লাইন থাকবে, তারপরে দাড়ি চিহ্ন থাকবে মানে পূর্ণ বিরাম, দ্বিতীয় একটা লাইন থাকবে একেবারে সেখানে পূর্ণ বিরাম। তো এটাকে দুটো পদ বলা হয়েছে। প্রত্যেক এই দুটো পদ মিলে মোট 4টে চরণ থাকবে। 4টে চরণের মানে প্রথম এক একটা পদে দুটো করে চরণ থাকবে, তো এক একটা চরণে 8টা করে বর্ণ থাকবে। এটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে বলেছি। তো এইবার আমাদেরকে গুনতে হবে, যদি একটা চরণে 8টা বর্ণ থাকে তাহলে একটা পদের মধ্যে দুটো চরণ আছে, তো দুটো চরণে তাহলে 16খানা বর্ণ থাকার কথা। তাহলে আমাদেরকে গুনতে হবে, গুনতে গেলে কি করতে হবে, যদি কোনো হলন্ত শব্দ থাকে সেটাকে গণনায় আনা যাবে না, সেটা বাদ, সেটা ফ্রি আছে। তো এখানে দেখুন আমি গুনছি, ধর্মা ধর্মা ক্ষেত্রে, তাই তো। দেখুন ধ ময়রে কয় মধ্যাহ্নস্য ক্ষয় একার তয়রা ফলা একার। এবার দেখুন যেখানে যুক্ত অক্ষর থাকবে সেটাও একটা ধরা হবে, কয় তয় থাকতে পারে, নয় বয় থাকতে পারে, যে কোনো যুক্ত বর্ণ, সংযুক্ত বর্ণ। আবার অনেক সময় দেখবেন 3টে বর্ণ একসাথে জুড়ে আছে, যেমন ইন্দ্র, হর্ষ ই দন্তান্নয় দয় র ফলা, মানে এখানে 3টে বর্ণ জুড়েছে কিন্তু ওটাও একটা ধরা হবে। মানে সংযুক্ত বর্ণ মানেই একটা বর্ণ ধরা হবে, হলন্ত বর্ণ মানে ওটা ফ্রি, ওটাকে ধরা হবে না। তাহলে দেখুন ধর্মক ক্ষেত্রে, তো এখানে দেখুন কয় মধ্যাহ্নস্য একার আর তয়রা ফলা একার, দুটোই সংযুক্ত বর্ণ কিন্তু এটাকে একটা ধরা হবে। ধর্মক ক্ষেত্রেতে 4টে বর্ণ আছে। কুরুক্ষেত্রে দেখুন 1 2 3 4 4টে বর্ণ আছে। সমাবেতা 1 2 3 4 4টে বর্ণ আছে। ইয়ুৎসবাহা ইউ, এই দেখুন এখানেও 4টে বর্ণ আছে। এখানে এই যে খন্তক্ত রয়েছে এটাকে কিন্তু ফ্রি, এটাকে গণনায় আসবে না। তাহলে এই যেটা অন্তর্য বলছেন আপনারা, অন্তর্য অন্তর্য স ব, এই 4টে আছে। তাহলে এখানে মোট কটা পেলাম আমরা, 4 4 16খানা বর্ণ পেলাম। তো 16খানা যদি বর্ণ পেয়ে যাই, তার মানে একটা চরণে একটা পদে দুটো চরণ আছে, দুটো চরণ মিলে যদি 16খানা হয় তাহলে একটা চরণে আমাদের 8টা বেরিয়ে আসলো। তাহলে দেখুন এখানে আমরা পেয়ে গেলাম কি, যে দুটো পদ রয়েছে, 4টে চরণ তো রয়েছে, এবং একটা চরণ সমান সমান 8টা বর্ণ আমরা পেয়ে গেছি। তো 8টা বর্ণ পেয়ে গেছি মানে এটা অবশ্যই অনুষ্টুপ ছন্দ। তাহলে অনুষ্টুপ ছন্দ হতে গেলে কি দরকার, দুটো পদ থাকবে, দুটো পদে 4টে চরণ থাকবে, 4টে চরণের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই 4টে চরণেই 8খানা করেই বর্ণ থাকবে, তার বেশিও থাকবে না তার কমও থাকবে না। তাহলে মোট 4টে চরণ মিলে মানে একটা শ্লোকে 32খানা বর্ণ থাকবে, তাহলে তার নাম হবে অনুষ্টুপ ছন্দ। তো দেখুন এখানে সম্পূর্ণ 32খানাই এখানে কিন্তু এই শ্লোকে আপনারা গুনলে পেয়ে যাবেন। এই শ্লোকে 32খানাই কিন্তু বর্ণ রয়েছে। আপনারা গোনার সময় ওটা ধ্যান রাখবেন, সংযুক্ত বর্ণকে একটা গুনবেন, হলন্তকে বাদ দেবেন। তাহলে এইবার তো আমরা এটা বুঝে গেলাম যে এটা অনুষ্টুপ ছন্দ। তাহলে
এখানে যে এই যে লাল রঙের ISS ISI ISS ISI এগুলো কি জিনিস, এটাই আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। দেখুন যে ছন্দে উপস্থিত হ্রস্ব এবং দীর্ঘ চিহ্ন। তো আমরা যেহেতু ছন্দের আলোচনা করছি, তো ছন্দে উপস্থিত হ্রস্ব এবং দীর্ঘ চিহ্ন আমরা কিন্তু এখানে সেটিং করব। তো তার জন্য অনুষ্টুপ ছন্দে কি নিয়ম দেওয়া হয়েছে, খুব মহত্বপূর্ণ, এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। ছন্দে উপস্থিত যে হ্রস্ব এবং দীর্ঘ রয়েছে সেটা অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে কোথায় কোথায় বসে, তার নিয়ম কি বলছে যে 4টে চরণ আমরা এখানে পেলাম। এই 4টে চরণের প্রত্যেক চরণের পঞ্চম নাম্বার যে বর্ণ থাকবে, প্রত্যেক চরণের পঞ্চম নাম্বার যে বর্ণ হবে সেই বর্ণটা হবে হর্ষ চিহ্ন। তো আমরা হর্ষ চিহ্নকে আই দেখিয়েছিলাম আর দীর্ঘ চিহ্নকে এস দেখিয়েছি। আই মানে হর্ষ, এস মানে দীর্ঘ। তো দেখুন পঞ্চম, প্রত্যেক চরণের 8টা যে বর্ণ রয়েছে তার 5 নম্বর যে বর্ণ হবে সেটা অবশ্যই হর্ষ হবে। এই দেখুন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটা হচ্ছে একটা চরণ। দেখুন ধ ম কয় মধ্যাহ্নস্য কি হয় তয়ের ফলে 1 2 3 4 5 নম্বরে গিয়ে কয় হস্যু আছে। দেখুন কয় হস্যুর উপরে দেখুন, সবাই লক্ষ্য করুন কয় হস্যুর উপরে কিন্তু হ্রস্ব চিহ্ন রয়েছে। মানে এটা যে অনুষ্টুপ ছন্দ তার কেমন প্রমাণ হচ্ছে দেখুন। বলা হয়েছে যে প্রত্যেক চরণের পঞ্চম বর্ণ অবশ্যই হর্ষ থাকবে। এই দেখুন কয় হস্যটা হচ্ছে পঞ্চম বর্ণটা হর্ষ আছে। আচ্ছা দ্বিতীয় চরণে যাই, সামাবেতা ইউৎসাবাহা, এখানে দেখুন পঞ্চম বর্ণ কোনটা, এই যে ইউ। এই দেখুন এটা হস্য আছে, হস্য আছে মানে এটা হর্ষ হয়ে গেল, তাহলে এটা হর্ষ চিহ্ন হয়ে গেল। আচ্ছা তারপরে মামকাহা পাণ্ডবাশ্চৈবা, তো এখানে দেখুন পঞ্চম বর্ণ হচ্ছে মূর্ধন্য দ, তো এটা দেখুন এটা হর্ষ রয়েছে, মূর্ধন্য ড আছে তার মানে এটা হর্ষ। দেখুন এখানে হর্ষ চিহ্ন চলে এলো। তারপরে কিমা কুরবাতা সঞ্জয়া, এখানে পঞ্চম নম্বরে কে আছে, ত আছে। দেখুন ত এখানে একা দাঁড়িয়ে আছে, তো এটা হর্ষ হিসাবে দাঁড়িয়ে আছে। তো দেখুন এখানে হর্ষ চিহ্ন এখানে কিন্তু লাগিয়ে দিলাম। তো তাহলে আমরা কি দেখলাম যে অনুষ্টুপ ছন্দের যে নিয়ম বলেছে যে পঞ্চম বর্ণ অবশ্যই হর্ষ হতে হবে। তো দেখুন পঞ্চম বর্ণ কিন্তু এখানে হর্ষ হয়েছে। আচ্ছা ষষ্ঠ বর্ণ অবশ্যই দীর্ঘ হতে হবে। তাহলে পঞ্চম বর্ণ হ্রস্ব হতে হবে, ষষ্ঠ বর্ণ দীর্ঘ হতে হবে। এইবার দেখুন ষষ্ঠ বর্ণে গিয়ে আমরা দীর্ঘ দেখবো। এইবার দেখুন প্রথম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এখানে গিয়ে এবার আপনাদের খুব ধ্যান দেওয়ার বিষয়। দেখুন এটা রয় হস্যু আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কি, কিংবা আপনারা জানেন কি যে রয় হস্যু মানে হচ্ছে হস্য আর দীর্ঘ মানে হচ্ছে দীর্ঘ। ভালো করে বুঝুন, হস্যু হচ্ছে হস্য, দীর্ঘ মানে হচ্ছে দীর্ঘ। কিন্তু এখানে রয় হস্যু আছে, কিন্তু বলা হয়েছে ষষ্ঠ বর্ণ দীর্ঘ হওয়ার কথা, কিন্তু এখানে তো হর্ষকার হচ্ছে। কিন্তু দেখুন আপনাদেরকে আমি একটা নিয়ম দেখিয়েছি, এই দেখুন ছন্দে উপস্থিত হর্ষ এবং দীর্ঘতে দেখুন যে যুক্ত বর্ণের আগের বর্ণকে দীর্ঘ উচ্চারণ করতে হবে। এই দেখুন এই যে রহস্যকারের পরেরটা কি আছে, কয় মধ্যাহ্নস্য ক্ষয়, তো এটা তার যুক্ত বর্ণ। তো যুক্ত বর্ণের আগের বর্ণ কি রহস্য, এই জন্য দেখুন এটা দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ চিহ্ন এসে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা তারপরে দেখুন সমাবেতা ইউৎসাবাহ, এখানে দেখুন প্রথম তো ইউর আছে মানে হস্যকার রয়েছে, তো আমরা হর্ষ লাগিয়েছি। দ্বিতীয়টাও তো একই আছে ইউ, তো আমরা সেখানে দীর্ঘ কেন লাগিয়েছি? তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি নিয়মে দেখিয়েছি। দেখুন যে যদি খন্তক্ত থাকে বা কোনো বর্ণের পরে যদি হলন্ত দেওয়া কোনো বর্ণ থাকে তো অবশ্যই সেটা দীর্ঘ উচ্চারণ হবে। এই দেখুন প্রথম ইউ তো
হর্ষ হলো, দ্বিতীয় উ এর পরে খন্দক্ত রয়েছে, এই জন্য এই উ কিন্তু দীর্ঘ উচ্চারণ হচ্ছে। আচ্ছা, মামকাহা পাণ্ডবাশ্চৈব। এবার পাণ্ডা, এই যে মূর্ধন্য এবং ড মিলে যেটা হয়েছে এর উপরে তো হর্ষ হয়েছে, আর বয় আকারটা দেখুন এখানে সাধারণভাবেই বয় আকারটা তো দীর্ঘ, বয় আকার রয়েছে বা, তো এটা আমরা দীর্ঘ চিহ্ন বসিয়ে দিলাম। তারপরে কি আছে নিয়ম, তারপরে কিমা কুরবাতা সঞ্জয়, দেখুন এখানেও দেখুন বুঝতে পারবেন এই এই যে স দন্ত দন্ত স দন্ত স, এটা তো হ্রস্ব উচ্চারণ হওয়া উচিত, কিন্তু এখানে দীর্ঘ কি করে হবে দেখুন, পরের বর্ণ যুক্ত অক্ষর রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে, মানে যুক্ত অক্ষর বা যুক্ত বর্ণ থাকা মানে তার আগের বর্ণটা অবশ্যই দীর্ঘ উচ্চারণ হবে, এটা হচ্ছে ছন্দের নিয়ম। তো তাহলে আমাদের এখানে ষষ্ঠ নম্বর মানে 6 নম্বর যে বর্ণ থাকবে সেটা দীর্ঘ উচ্চারণ এখানে আমরা সিম্বলিক দিয়ে দিয়েছি। তাহলে প্রথমে আমরা দেখব কি, যে অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে পঞ্চম বর্ণ অবশ্যই হ্রস্ব উচ্চারণ হবে, ষষ্ঠ বর্ণ অবশ্যই দীর্ঘ উচ্চারণ হবে। এইবার সপ্তম বর্ণে এখানে একটা ঝামেলা আছে। সপ্তম বর্ণে কি ঝামেলা আছে দেখুন, সপ্তম বর্ণে গিয়ে প্রথম এবং তৃতীয়, 1 নম্বর এবং 3 নম্বর, এই দুটোতে সপ্তম বর্ণ গিয়ে দীর্ঘ উচ্চারণ হবে, আর দ্বিতীয় এবং চতুর্থ 2 এবং 4 নম্বর চরণে গিয়ে ওটা হর্ষ উচ্চারণ হবে। এই দেখুন ভালো করে দেখুন, এই সপ্তম বর্ণ অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে প্রথম চরণ এবং তৃতীয় চরণ মানে 1 নম্বর চরণ এবং 3 নম্বর চরণে গিয়ে দীর্ঘ উচ্চারণ হবে, আর 2 নম্বর এবং 4 নম্বর চরণে গিয়ে হ্রস্ব উচ্চারণ হবে। তো এই দেখুন প্রথম চরণে গিয়ে আমরা দীর্ঘ উচ্চারণ পেয়ে গেছি, দেখুন কয় মূর্ধন্যস্বয় একার রয়েছে, একার থাকা মানে দীর্ঘ উচ্চারণ, তো এখানে দীর্ঘ আমরা পেয়ে গেলাম, দীর্ঘ সিম্বল দিয়ে দিলাম। পরের বারে গিয়ে কি পাচ্ছি দেখুন, 2 নম্বরে গিয়ে কি পাচ্ছি, সামাবেতা ইয়ুত সাবাহা, স পেয়েছি, কিন্তু এই সটা তো হ্রস্ব রয়েছে, দেখুন এখানে আমাদের মিলে গেল যে সপ্তম বর্ণ 2 নম্বরে গিয়ে হর্ষ উচ্চারণ হবে, দেখুন এখানে 2 নম্বরে এসে হর্ষ উচ্চারণ হয়েছে। 3 নম্বরে গিয়ে আবার দীর্ঘ উচ্চারণ হবে, এই দেখুন 3 নম্বরে গিয়ে তালু শয়ের সঙ্গে চ যুক্ত হয়ে ঐকার রয়েছে, ঐকার মানে দীর্ঘ উচ্চারণ, তো এখানে পেয়ে গেলাম আমরা। তারপরে সঞ্জয়া, ইয়া জ রয়েছে, ইয়া জ থাকা মানে এটা যুক্ত অক্ষর হওয়া সত্ত্বেও এটা কিন্তু হর্ষ রয়েছে, তো হর্ষ পেয়ে গেলাম। তো তাহলে আমাদের দেখুন অনুষ্টুপ ছন্দের যে নিয়ম, অনুষ্টুপ ছন্দের যে আর কি কি থাকা মানে আবশ্যকতা রয়েছে, যে অনুষ্টুপ ছন্দ হতে গেলে এই জিনিসগুলো থাকতে হবে, তার লক্ষণ দেখানো হয়েছে। তো দেখুন একেবারে অবিকল ওই জিনিসটাই কিন্তু এই শ্লোকে আমরা পেয়ে গেছি। তো এখানে আপনাদের কারোর বুঝতে যদি অসুবিধা হয় অনুষ্টুপ ছন্দের নিয়মটা, মানে আমি যেটা এতক্ষণ বোঝালাম, আপনাদের কোথাও যদি সমস্যা থাকে তো আপনারা হাত চিহ্ন কিন্তু দেখাবেন। মমতাজি বলুন। নমস্তে দাদা। ওম নমস্তে। দাদা আমি দেখতে পাচ্ছি না, এটা কি শুধু আমার সমস্যা না কি বুঝতে পারতেছি না, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা ইন্দ্রজি দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে কেটে চলুন। আচ্ছা মমতাজি আপনি কেটে আবার জুড়ুন। সুমন্তজি বলুন। ওম নমস্তে দাদা। ওম নমস্তে। একই সমস্যা, স্ক্রিনটা দেখা যাচ্ছিল না, তাহলে এখন বোঝা যাচ্ছে, আরেকবার ভালো করে বুঝালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কেউ আছেন আপনাদের, আর কারো বুঝতে অসুবিধা হয়েছে তিনি হাত দেখাবেন, আর কারো বুঝতে অসুবিধা হলে তিনি হাত দেখাবেন। তারপরে যাদের দেখা যাচ্ছে না সমস্যা রয়েছে, কালকে সকালে ইউটিউবের লিংক দিয়ে দেবো, ইউটিউবে আপনারা কিন্তু এখানে চেক করে নিতে পারবেন এবং দেখবেন কোথাও যদি বুঝতে অসুবিধা, এটা কিন্তু একটা গণিত সূত্রের মতো, তো এই জন্য আপনাদের হয়তো ভুলে গেলেন, তো সাথে সাথে ইউটিউবে আমি লিংক দিয়ে দেবো, ওই লিংকে গিয়ে আপনারা আর একবার শুনে নেবেন, দেখবেন আপনাদের মনে পড়ে যাবে। আর এই পেজটা তো আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তো আপনাদের আর কারো যদি বুঝতে সমস্যা হয় তিনি হাত দেখাবেন। আচ্ছা তার মানে আপনারা মোটামুটি সকলে বুঝতে পেরেছেন। আচ্ছা তাহলে এটা গেল
অনুষ্টুপ ছন্দ। এবার আসুন, হ্যাঁ সুমন্তজি বলেছিলেন আরেকবার বোঝানোর জন্য, আচ্ছা আমি আরেকবার হালকা করে বলে দিচ্ছি। দেখুন যে অনুষ্টুপ ছন্দে চারটে চরণ থাকবে, দুটো পদ থাকবে, দুটো পদ মানে দুটো লাইন থাকবে, এমন দুটো বিরাম চিহ্ন থাকবে। আচ্ছা, চারটে চরণ থাকবে এবং প্রত্যেক চরণে 8টি করে বর্ণ থাকবে। তো আমাদের প্রত্যেক পদে মানে পুরোটাই যদি আমরা গুনি দেখবো 32টা বর্ণ পেয়েছি। 32টা বর্ণ মানে আমরা চারটে ভাগ করতে পারছি 8 করে। তো তার মানে এটা অনুষ্টুপ ছন্দ। আচ্ছা, তো এখানে আমরা প্রত্যেক 8টা করে আমরা গুনে নেব, নিয়ে তলায় একটা অন্য রঙের পেনের একটা রং দিয়ে আমরা মার্কিং করে দেবো। তো 8টা করে আমরা অন্য রং দিয়ে একটা মার্কিং করে দেবো, দিয়ে দিলাম। তো আমাদের 4টে ভাগ হয়ে গেল, 4টে চরণ পেয়ে গেলাম। তো প্রত্যেক চরণের পঞ্চম বর্ণ, প্রত্যেক চরণের 5 নাম্বার যে বর্ণ থাকবে সেটা হ্রস্ব চিহ্ন দিতে হবে। দেখুন কয় হস্যু, হস্য চিহ্ন দিয়েছি প্রত্যেক চরণে। সমবেতা ইউয়ুৎসবহঃ, দেখুন এখানে ইউ আছে, হস্য চিহ্ন দিয়েছি। মামকাহা পাণ্ডবাশ্চৈবা, এখানে পাণ্ডা এই নয়ডা, এখানে হস্য চিহ্ন আছে। কিমাকুরবতা তয়ের এখানে হস্য চিহ্ন আছে, মানে পঞ্চম বর্ণকে হস্য চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে এবং ওটা হস্য চিহ্নই থাকবে। আচ্ছা, ষষ্ঠ যে বর্ণ থাকবে সেটা অবশ্যই দীর্ঘ চিহ্ন হবে, মানে এস চিহ্ন দিতে হবে। আমরা দেখুন প্রত্যেক ষষ্ঠ বর্ণে এস চিহ্ন দেওয়া আছে, মানে এটা দীর্ঘ। তো এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ছন্দের যে নিয়ম আছে সেই নিয়মকে আমাদের মাথায় রেখে এখানে দীর্ঘ চিহ্ন দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইউ, এখানে হ্রস্ব আছে, দ্বিতীয় ইউ গিয়ে কি করে দীর্ঘ হয়ে গেল না, পরে খন্তক্ত আছে, এই কারণে, যেটা আমি আপনাদের একটু আগে বুঝিয়েছি। আচ্ছা, এখানে সঞ্জয় আছে, তো এখানে যুক্ত অক্ষর থাকার কারণে এটা কিন্তু দীর্ঘ হয়েছে। তাহলে প্রথমটা পঞ্চম বর্ণ হচ্ছে হস্য, ষষ্ঠ বর্ণ দীর্ঘ হবে, সপ্তম বর্ণে গিয়ে প্রথম এবং তৃতীয় 1 নম্বর এবং 3 নম্বরে গিয়ে দীর্ঘ চিহ্ন বসবে, আর 2 নম্বর এবং 4 নম্বর চরণে গিয়ে হস্য চিহ্ন বসবে। এই হচ্ছে অনুষ্টুপ ছন্দের পরিচিত। মানে অনুষ্টুপ ছন্দের লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো, এই শ্লোক দেখলে আমরা বুঝতে পারছি যে এটা অনুষ্টুপ ছন্দ। এবার আপনারা যে কোনো ছন্দকে যখন এই অঙ্ক দ্বারা নির্ণয় নেবেন তখন বুঝতে পারবেন এটা অনুষ্টুপ ছন্দের অঙ্কে খাটছে কিনা। যদি অনুষ্টুপ ছন্দের অঙ্কে যাচ্ছে না তার মানে এটা অনুষ্টুপ ছন্দ নয়। যখন দেখলেন এটা 32টার জায়গায় 35টা হয়ে যাচ্ছে, কিংবা 44টা হয়ে যাচ্ছে, 35টা হবে না, হলে 44টা হবে, তো তার মানে এটা অনুষ্টুপ ছন্দ নয়। আচ্ছা, এবার দেখুন ত্রিষ্টুপ ছন্দ। তো আমরা যে দুটো ছন্দের কথা বলছিলাম যে গীতার বাণীতে আমরা দুটো ছন্দ পাবো, একটা অনুষ্টুপ একটা ত্রিষ্টুপ, আর বাকি যে ছন্দগুলো পাবো তা অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দের অন্তর্গত থাকবে। তো আমি অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই। এইবার দেখুন এই এখানে যে আইএসএস মানে হর্ষ দীর্ঘ দীর্ঘ হস্য দীর্ঘ হস্য, এই যে নিয়মটা হয়েছে, এই ক্ষেত্রে কিছু শ্লোকে দেখবেন একটু এদিক ওদিক হবে। তো যেটা এদিক ওদিক হবে, তো সেখানে আপনারা লক্ষ্য রাখবেন যে 8টা তো অবশ্যই রয়েছে, 8টা বর্ণ অবশ্যই রয়েছে, কিন্তু অনুষ্টুপ ছন্দের নিয়মটা লঙ্ঘন করছে। তো তার মানে বুঝতে হবে এটা অনুষ্টুপ ছন্দের অন্তর্গত কোনো অন্য ছন্দ হবে। অনুষ্টুপ ছন্দের নিয়মে তো এটা হতেই হবে, কিন্তু যখন দেখবেন যে এই যে দীর্ঘ হস্যের কোনো সমস্যা হচ্ছে, আইএসএস বসাতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তার মানে এটা অনুষ্টুপ ছন্দের অন্তর্গত অন্য কোনো অনুষ্টুপ ছন্দের পরিবারের অন্য কেউ। আচ্ছা, এবার ত্রিষ্টুপ ছন্দ। ত্রিষ্টুপ ছন্দে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে অবশ্যই দুখানা পদ থাকবে। যেমন অনুষ্টুপ ছন্দে দুখানা পদ ছিল, ত্রিষ্টুপ ছন্দে গিয়েও দুখানা পদই থাকবে, কিন্তু চরণও 4টে থাকবে। দেখুন এই সবুজ রং দিয়ে আমি 4টে দাগ মেরেছি, তো 4টে চরণও পেয়েছি, কিন্তু এক একটা চরণে 8টা করে বর্ণ নয়, এখানে 11টা করে বর্ণ আছে। ভালো করে দেখুন, এখানে 8টা বর্ণ নেই, অনুষ্টুপ ছন্দে দেখিয়েছিলাম 8টা বর্ণ রয়েছে, এখানে গিয়ে দেখছি আমরা 11টা করে বর্ণ আছে। তার মানে ওখানে 4টে চরণ মিলে অনুষ্টুপ ছন্দে 32টা বর্ণ পেয়েছি, এখানে 11টা করে 44টা বর্ণ থাকবে। তো ত্রিষ্টুপ ছন্দ হতে গেলে অবশ্যই সেই শ্লোকে মোট বর্ণ সংখ্যা 44টা হতে হবে, দুটো পদ থাকবে
এবং 11টা করে আমরা ভাগ করে নেব, 4টে চরণ ভাগ করে নেব। তো এই যে 11টা চরণ আমরা 11টা বর্ণকে ভাগ করলাম, এই 11টা বর্ণকে আমরা একটা চরণ বলছি, তো এইভাবে 4টে চরণ আছে। তো এখানে আমরা কি দেখব, এই যে প্রত্যেকটা চরণে আমরা ওখানে যেমন আমরা পঞ্চম বর্ণ, ষষ্ঠ বর্ণ, সপ্তম বর্ণ তো চিহ্নিত করছিলাম, এখানে ওরকম করব না। এখানে প্রত্যেক বর্ণকে আমরা ছন্দের নিয়মে চিহ্নিত করব, সাধারণ হস্র দীর্ঘ নিয়মে নয়, ছন্দের হস্র দীর্ঘ নিয়মে আমরা চিহ্নিত করে দেব। হস্র এবং দীর্ঘ, দেখুন দুটোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছি আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বর্ণকে চিহ্নিত করেছি, আর বাকিগুলো চিহ্নিত করেনি, কিন্তু এখানে কি আমরা প্রত্যেকটাতে চিহ্নিত করেছি। তো ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে এই প্রত্যেকটাতেই চিহ্নিত করতে হবে ছন্দের যে হস্র দীর্ঘ সেই নিয়ম। তো দেখুন প্রথমে দন্ত নয়ের হস্যি রয়েছে, তো এটা হস্যকার হওয়া দরকার ছিল, কিন্তু এটা দীর্ঘ চিহ্ন হবে এই কারণে, কেননা ময়ের রেপ আকার আছে, মানে এটা যুক্ত বর্ণ, রয়ের সঙ্গে ময়ের যুক্ত রয়েছে। রয়ের সঙ্গে ময়ের যুক্ত বর্ণ যেখানেই থাকবে, যে কোনো যুক্ত বর্ণ থাকা মানে তার আগের বর্ণ হর্ষ থাকলেও সেটা দীর্ঘ হয়ে যাবে। তো এখানে দেখুন দীর্ঘ হয়ে গেছে। আচ্ছা, ময়ের রেপ আকার তো এটা এমনি দীর্ঘ দিয়ে দিলাম আমরা। আচ্ছা, ন আছে, তো নয়ের পরে দেখছি কি আমরা কোনো যুক্ত অক্ষর নেই, আর ন এমনি হর্ষ, তো এখানে হর্ষ চিহ্ন বসে গেল। ময় ওকার আছে, তো ময় ওকার থাকলে একটু জুম করে দিই, দেখুন ময় ওকার আছে, ময় ওকার মানে দীর্ঘ চিহ্ন, দেখুন উপরে দীর্ঘ চিহ্ন বসিয়েছি। হয় আকার মানে দীর্ঘ চিহ্ন। এবার জয় হস্যি রয়েছে, তো তার মানে এটা হর্ষ চিহ্ন। তটা গিয়ে হর্ষ চিহ্ন হলো। এবার ছটা গিয়ে আর হর্ষ হলো না, কেন? কেননা ছয়ের পরে ময় গ আছে, যুক্ত বর্ণ রয়েছে, এই জন্য ওটা দীর্ঘ চিহ্ন হয়ে গেল। আচ্ছা, উমায় গ এটা তো হর্ষ হলো। দয়কারে দৌ এটা দীর্ঘ হয়ে গেল। সায়াকারে সা এটা হচ্ছে দীর্ঘ হয়ে গেল, আকার রয়েছে। আচ্ছা, তারপরে দেখুন প্রত্যেকটাতে এইভাবে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। আচ্ছা, প্রথমে অ আছে, অ হর্ষ চিহ্ন। ধয়জা ফলা আকার আছে, দীর্ঘ চিহ্ন আকার থাকার কারণে। তয় ম এটা হর্ষ থাকার কারণে হর্ষ চিহ্ন। আচ্ছা, নয় হস্যি আছে, তো নয় হস্যি তো হর্ষ আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, এই যে আধ্যাত্ম নিত্য, এখানে যে নয় হস্যি আছে এটা দীর্ঘ চিহ্ন উচ্চারণ হবে, কেন? কেননা তারপরে তয় জ ফলা আকার আছে। এই তয় জ ফলা মানেও কিন্তু তয়ের সঙ্গে ইয়া ফলার সংযুক্ত আছে। যেখানে জ ফলা থাকবে, এটা জ ফলাকে অ্যাকচুয়ালি সংস্কৃততে ইয়া ফলা বলা হয়। তো এই জ ফলা থাকা মানেও সেটাও যুক্ত অক্ষর, তো তার আগের বর্ণ অবশ্যই দীর্ঘ চিহ্ন বলবে। আর আকার রয়েছে, তয় জ ফলা আকার, তো এমনিতেই দীর্ঘ চিহ্ন হয়ে যাচ্ছে। তারপরে বয় হস্যি আছে, হস্যি থাকা মানে হস্য চিহ্ন। নয় হস্যি আছে, দীর্ঘ চিহ্ন। এবার বয় রি আছে, এই বয় র ফলা থাকলে কিন্তু নয় হস্যিটা দীর্ঘ চিহ্ন হয়ে যেত, তার মানে বয়ের সঙ্গে রয়ের সংযুক্ত আছে, কিন্তু রি আছে মানে এটা কোনো ব্যঞ্জন বর্ণ সংযুক্ত নেই, এটা হচ্ছে এই রিকার রয়েছে। রিকার মানে স্বরবর্ণ জুড়ে আছে, যেমন হস্যিকার একার জোড়ে। তো এই জন্যে কিন্তু নয় হস্যিকারটা হর্ষই হবে। আচ্ছা, বয়রিটাও কিন্তু হর্ষ হয়, কিন্তু পরে তয় তয় থাকার কারণে, যুক্ত অক্ষর থাকার কারণে বয়রিটা দীর্ঘ স্বর হয়ে গেল। আচ্ছা, আহা হ্যাঁ, তারপরে তয় ত এটা হচ্ছে হর্ষস্বর। কয়াকারে কা দীর্ঘস্বর, ময়াকারে মা, তারপরে এটাও দীর্ঘস্বর হয়ে গেল। আচ্ছা চলুন, তারপরে দয়ব আছে, দয়ব তো হর্ষ, তারপরে দেখছি নয় দয় হস্যু ঐকার রয়েছে। তো নয় দয় হস্যু মানে যুক্ত বর্ণ, এর কারণে দয়ব কিন্তু দীর্ঘ হয়ে গেল। নয় দয় হস্যু ঐকার থাকার কারণে এটা দীর্ঘ হয়ে গেল। আচ্ছা, বয়রে ফস্যি রয়েছে, হর্ষকার থাকার কারণে এটা হর্ষ হয়ে গেল। ময় হস্যু আছে, এটা হর্ষ হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে কয় তয় আকার আছে, যুক্ত অক্ষর থাকার কারণে ময় হস্যুটা কিন্তু দীর্ঘ হয়ে গেল।
কয় তয় আকার, এটা দীর্ঘ। আচ্ছা, ছয় হস্যু রয়েছে, দন্ত ছয় হস্যু আছে, তো এটা হর্ষকার হয়ে গেল। খ আছে, হর্ষকার হয়ে গেল। এবার দয় হস্যু আছে, দেখুন দয় হস্যুটা তো হর্ষকার হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বিসর্গ রয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম অনুস্বর কিংবা বিসর্গ থাকলে সেটাও কিন্তু দীর্ঘ উচ্চারণ হবে ছন্দের ক্ষেত্রে। তো এখানে দেখুন বিসর্গ থাকার কারণে এটা দীর্ঘ উচ্চারণ হয়ে গেল। আচ্ছা, তারপরে খ হর্ষ উচ্চারণ, দেখুন এই যে স, দন্ত সয়ে অনুস্বর থাকার কারণে এটাও দীর্ঘ উচ্চারণ হয়ে গেল। তাহলে এই বিসর্জনীয় বা বিসর্গ বা অনুস্বর থাকলেও সেটা দীর্ঘ উচ্চারণেই হবে, তাহলে স দীর্ঘ। আচ্ছা, ইয়াই বর্গীর জ, বর্গীর জ ইয়া, বর্গীর জ ইয়াতে ঐকার রয়েছে। বর্গীর জ ইয়াতে যদি ঐকার থাকে, ঐকার হচ্ছে দীর্ঘ, এই জন্য এটা দীর্ঘ চিহ্ন দিয়েছি। আচ্ছা, তারপরে দেখুন গ আছে, তারপরে কি আছে চয় ছ, তো যুক্তাবর্ণ থাকার কারণে গটা দীর্ঘ হয়ে গেল। আচ্ছা, চয় ছটা তো হর্ষ হওয়ার কথা, কিন্তু তারপরে রয়েছে কি নয় তয় জফলা, যুক্তবর্ণ থাকার কারণে চয় ছয় দীর্ঘ হয়ে গেল। আচ্ছা, নয় তয় জফলাটা পরে কোনো যুক্তবর্ণ নেই, এই জন্য এটা হস্য। ময় দীর্ঘ মুড়া, ময় দীর্ঘ মু, এটা দীর্ঘ উচ্চারণ হলো। রা, ঢয় শূন্য রা, ঢয় শূন্য রয়ে আকার রয়েছে, আকার থাকার কারণে এটা দীর্ঘ হয়ে গেল। তারপরে প আছে হস্য, দ আছে হস্য, মটা হস্য হওয়ার কথা, কিন্তু বয় জফলা থাকার কারণে যুক্ত বর্ণ হয়ে গেছে। যুক্ত বর্ণ থাকার কারণে ম তার সামনে আছে বলে সে দীর্ঘ উচ্চারণ হয়ে গেল। বয় জফলা থাকার কারণে এটা হস্য। আচ্ছা, ইয়া ইয়ং, অন্তঃস্থয়ের অনুস্বর রয়েছে বলে এটা দীর্ঘ উচ্চারণ হলো। আচ্ছা, তয়ের পরে পরবর্তী বর্ণ কি রয়েছে খন্তক্ত, এটাও আমি আপনাদেরকে বললাম যে কোথাও খন্তক্ত কিংবা কোনো বর্ণে হলন্ত দেওয়া রয়েছে, এরকম থাকলে তার আগের বর্ণ দীর্ঘ হয়ে যাবে। দেখুন তটা দীর্ঘ হয়ে গেছে। তো ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেক বর্ণকে লাল লাল রঙে চিহ্নিত করতে হবে। কেন? কেননা ছন্দের নিয়মেই চিহ্নিত করতে হবে সমস্ত বর্ণ, কিন্তু অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম বর্ণ চিহ্নিত করতে হবে। ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে আসলে 9টা বর্ণ চিহ্নিত করতে হয়, কিন্তু 10 এবং 11 নম্বর যে বর্ণ ওটা এমনিতেই দীর্ঘই হয়। মানে সমস্ত ক্ষেত্রে এই ত্রিষ্টুপ ছন্দে দশম এবং একাদশ নম্বর বর্ণ দীর্ঘ উচ্চারণই হবে। তো এই কারণে সমস্তটাই আমি লাল দিয়ে একেবারে দিয়ে দিয়েছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আপনারা ত্রিষ্টুপ ছন্দের যে কোনো শ্লোক সামনে আসলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছন্দের নিয়মে আপনারা চিহ্ন বসাবেন। আচ্ছা, এই চিহ্নগুলো কেন বসাচ্ছি? এই চিহ্নগুলো বসালে কি হয়, এই আপনাদের উচ্চারণ করতে সরলতা হবে। ত্রিষ্টুপ ছন্দকে মনে করেন আপনি জেনে গেছেন, অনুষ্টুপ ছন্দকে জেনে গেছেন, কিন্তু আপনি মনে করুন বুঝতে পারছেন না যে যখন আপনি পড়তে যাচ্ছেন, পড়তে গেলে আপনি অতটা জায়গা চিহ্নিত করতে পারছেন না রানী, যখন আপনার চিহ্ন দেওয়া থাকবে প্রত্যেক শ্লোকে এরকম অন্য রং দিয়ে, তো আপনি মানে খুব দারুণ ভাবে পড়তে পারবেন। তো এই যে চিহ্ন আর এই যে ছন্দ, আচ্ছা ইন্দ্রজি আপনার আপনার কাছে যে বইটা আছে ওই বইটা কি পুরো প্যাকিং করা আছে না? আচ্ছা, তাহলে তো ওটা দেখানো যাবে না, বইটা খুব শীঘ্র আমরা আপনাদেরকে দেখাবো। মহর্ষি পিঙ্গল, মহর্ষি পিঙ্গল তিনি একটি শাস্ত্র তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ছন্দ শাস্ত্র। তো সেই ছন্দ শাস্ত্রে বিভিন্ন রকম ছন্দের তিনি বর্ণনা করেছেন। তো সেই বর্ণনাতে আচ্ছা ইন্দ্রজি আপনি গ্রুপে সেন্ড করুন, আমি সবাইকে দেখাই পুস্তকটি গ্রুপে সেন্ড, গ্রুপের মধ্যে সেন্ড করুন। দেখুন আমি আপনাদের একটা কথা বলি, গীতা
প্রশিক্ষণ আমি যখন শুরু করি, আমিও প্রথমে ব্যাপারটা খুব লাইট নিয়েছিলাম, যে আমি তো বেদ পাঠ করি, গীতা আর এমন কি, হ্যাঁ ও সহজ ব্যাপার হয়ে যাবে, এরকম আমিও ভেবেছিলাম। কিন্তু বিষয়টা তেমন নয়। ইন্দ্রজি, আপনি একবার অন করে স্ক্রিনশট করে দিন তো, এখানে আমার পিডিএফটা খুলছে না কম্পিউটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমিও ভেবেছিলাম গীতা পাঠ আর এমন কি ব্যাপার। তারপরে যখন আমি বিষয়টা নিয়ে খুব ঘাটাঘাটি শুরু করি, তখন আমি দেখতে পেলাম যে গীতা পাঠ করতে গেলে অনেক কিছু মর্যাদাকে অবলম্বন করতে হবে, এমনি এমনি নয়। আমাদের ঋষি মুনিদের গ্রন্থ, সেখানে তারা যে শ্লোক লিখেছেন এমনি এমনি লেখেননি, অনেক বিষয় চিন্তা ভাবনা করে লিখেছেন। সেইগুলোকে আমরা যদি লক্ষ্য না করতে পারি, তো আমাদের অনেক বড় ভুল হয়ে যেতে পারে। এই দেখুন, এটা বাংলা বইয়ে পাওয়া যায়, কলেজ স্ট্রিটে পাওয়া যায়। মহর্ষি পিঙ্গল ছন্দ সূত্রম। তো মহর্ষি পিঙ্গলজি তিনি ছন্দের সূত্র তৈরি করেছিলেন। তো এই হচ্ছে সেই পুস্তক। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কোথায় পাবেন জানি না, কিন্তু যারা ভারতে আছেন তারা হিন্দিতেও পেয়ে যাবেন, বাংলাতেও পেয়ে যাবেন, অন্য ভাষাতেও হয়তো পেয়ে যাওয়া যাবে, তেলুগু তামিলও পাওয়া যায়। তো এই হচ্ছে ছন্দশাস্ত্র। তো এই ছন্দশাস্ত্রতে তিনি প্রত্যেক ছন্দ, যেমন আমাদের ঋষি মণিগণ কোনো কিছু লেখেন তখন বিভিন্ন ছন্দকে ব্যবহার করেন। তো যেমন ছন্দ ব্যবহার করেন, সেই ছন্দ হিসাবে সেই শ্লোককে সেইভাবে উচ্চারণ করলেই উচ্চারণ কিন্তু সঠিক হবে, আর তার বিপরীত উচ্চারণ করলে কিন্তু সঠিকও হবে না এবং তার অর্থ অনর্থ হয়ে যাবে। তো এই জন্য আমাদের ছন্দকে জানতে হবে, এটা মহত্বপূর্ণ। এবং সেই ছন্দের যে চিহ্ন, এই যে ISS মতো যে চিহ্নটা দেখাচ্ছি, এই চিহ্ন কিন্তু মহর্ষি পিঙ্গলজি তার ছন্দশাস্ত্রে এই ধরনের চিহ্ন ব্যবহার করেছে। তো এই ধরনের চিহ্নকে লঘু এবং গুরু চিহ্ন নাম দিয়েছেন উনি। তো সেটা আমি আপনাদেরকে সরলতার সঙ্গে বোঝানোর জন্য হস্য এবং দীর্ঘ বলেছি। তো লঘু এবং গুরু মানে, লঘু মানে হস্য আর গুরু মানে দীর্ঘ। তো এই চিহ্ন যখন আমরা প্রত্যেক শ্লোকে এই নিয়ম অনুযায়ী মার্কিং করে নেব, নিয়ে যখন আমরা পড়তে থাকবো, খুব সরল হয়ে যাবে। দেখুন, আমি এইটা ত্রিষ্টুপ ছন্দটা এখানে পড়ছি, দেখুন আপনারা বুঝতে পারবেন। যেখানে এই যে SRI লেখা আছে, তো SRI কে আপনারা যারা গান শেখেন তারা খুব দারুণ বুঝতে পারবেন যে বিষয়টা কত সুন্দর, আমাদের সুবিধা হবে যখন I আর S কে মানে হস্য দীর্ঘ চিহ্নিত করে নেবো, যখন আমরা আমাদের উচ্চারণ করতে কত সরলতা হয়ে যাবে। দেখুন, শুধু তাকিয়ে থাকবো, আমরা S আর I কে দেখবো আর উচ্চারণ করবো। নির্মাণ মোহা জিতা সঙ্গ দোষা আধ্যাত্ম। দেখুন, অ হস্য, ধয় ফল আকার দীর্ঘ, তয়ময় হস্য, তাহলে অধ্যাত্ম। এই ধ্যাত এটাকে আমরা দীর্ঘ করেছি। আচ্ছা, তারপরে নি এবং তয় ফল আকার প্রথম থেকে আবার দেখাচ্ছি। দেখুন, প্রথমে দীর্ঘ আছে, নয় হস্যি ময়াকার। নির্মা এই দুটোকে আমরা দীর্ঘ উচ্চারণ করলাম, নটাকে কি আমরা দীর্ঘ উচ্চারণ করবো না, তাহলে কি করতে হবে? নির্মাণ মান। এখানে যদি আমরা বলি মান, তাহলে কিন্তু দুটোই হস্য উচ্চারণ করে ফেলেছি, মান। তার মানে কি, মটা আমরা দীর্ঘ করেছি, নটা হস্য করেছি। তাহলে নির্মাণ বা এটা নির্মাণ হবে না, এটা মানা হবে, কারণ এটা হলন্ত নেই। দেখুন, যেখানে হলন্ত থাকবে না সেটা কিন্তু অযুক্ত হয়ে রয়েছে, এই জন্য নির্মাণা। মোহা এর একটা সুর রয়েছে, কি নির্মাণ মোহা। তারপরে দেখুন, জিতা, এই দুটোই আছে হস্য আছে, জিতা। তারপরে স দীর্ঘ আছে, জিতা সাঙ্গা। স্বর পরে উয়াইগা হস্য আছে, তাহলে কি করব? জিতা সাঙ্গা। তো জিতা সাঙ্গতে দেখুন
জি ত আর ইয়ায় গ এই তিনটা আমি হর্ষ উচ্চারণ করছি, কিন্তু ছটা দীর্ঘ করছি কিভাবে? জিতা সাঙ্গা, জিতা সাঙ্গা। তারপরে দোষা, দুটোই দীর্ঘ, দোষা। তাহলে আমরা পুরো উচ্চারণটা যদি সুরে করি, নির্মাণ মোহা জিতা সঙ্গ দোষা, নির্মাণ মোহা জিতা সঙ্গ দোষা। দেখুন আমি যখন উচ্চারণটা করছি, দেখুন হর্ষ আর দীর্ঘকে একদম কিভাবে কি মিলে যাচ্ছে, আপনারা লক্ষ্য করবেন। নির্মাণ মোহা জিতা সঙ্গ দোষা। দেখুন ওই যে এস আর আই, এটাকে যদি আপনারা লক্ষ্য রাখেন, আপনারা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখুন অ ধয়জা ফলা আকার, অটা কি হলো? হ্রস্ব আছে, ধয়জা ফলা আকার তয়ম হ্রস্ব আছে। অধ্যাত্মা, অধ্যাত্মা, অধ্যাত্মা। তারপরে নি দীর্ঘ, তয়জা ফলা আকার দীর্ঘ, নিত্যা। তারপরে কি? বিনি, এই দুটো হর্ষ আছে, বিনি, বিনি। আমরা যদি এরকম করে উচ্চারণ করি বিনি, তাহলে দীর্ঘ উচ্চারণ হয়ে যাবে। হর্ষ করতে হবে কিভাবে? বিনি, 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 ওখানে থেমে যেতে হবে, বিনি। বি, বিটা দীর্ঘ আছে, ব্রি, তয় তয় আছে, ত, বৃত্ত্যা, বৃত্ত্যা, বৃত্ত্যা। যদি আমরা বলি বৃত্ত্যা, এরকম করলে দীর্ঘ হয়ে যাবে, ভুল হবে। তাহলে বৃত্ত্যা, বৃত্ত্যা, কামাহা, কামাহা, দুটো দীর্ঘ উচ্চারণ হবে। তাহলে পরের লাইনে আমরা যদি সুর দিয়ে উচ্চারণ করি কি হবে? আধ্যাত্মনিতা বিনিবৃত্ত কামহা, আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামহা, আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামহা। দেখুন আপনারা লক্ষ্য করুন আমার সুরটার সঙ্গে হর্ষ দীর্ঘকে লক্ষ্য করুন। পুরো প্রথম লাইনটা করছি দেখুন, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামহা। দেখুন এই যে আমি উচ্চারণটা করছি, একেবারে কিন্তু এস আর আই এর দিকে আমার চোখ রয়েছে, বর্ণটাকে দেখছি আর সঙ্গে এস আই কে আমি লক্ষ্য করছি। তারপরে কি আছে? দোয়া, দন্দই, দন্দই। আচ্ছা দোয়াটা, এটাও প্রথমে দয় ব আছে, এই বয়ের উচ্চারণ কি হবে, অন্য কিসের উচ্চারণ কি হবে, এগুলো আমি আপনাদেরকে ডিটেলস বলবো। আমি শুধু ছন্দের ক্ষেত্রে উচ্চারণটা, আমরা ছন্দকে কেন এই এস আই লাগালাম সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দুটো দীর্ঘ আছে, তারপরে একটা হ্রস্ব আছে, তারপরে দুটো দীর্ঘ আছে। তাহলে কি করতে হবে? দ্বন্দ্বৈর বিমুক্তাঃ, দ্বন্দ্বৈর, দ্বন্দ্বৈর বিমুক্তা, বিমুক্তা। তো এই বিটাকে আমরা দীর্ঘ করব না, যদি বলি দ্বন্দ্বৈর বিমুক্তা, তো বি দীর্ঘ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো বিটাকে আমাদের হ্রস্ব রাখতে হবে, মানে অল্প অল্প উচ্চারণ করতে হবে। দ্বন্দ্বৈর বিমুক্তাঃ, দ্বন্দ্বৈর বিমুক্তাঃ, দ্বন্দ্বৈর বিমুক্তাঃ। তারপরে কি? সুখা, দুটোই হ্রস্ব, তারপরে দীর্ঘ, দুহু, দুহু, খ, দুহু, দুহু, খ, দুহু, খ। এই দয় হস্যুটায় সঙ্গে বিসর্গ থাকার কারণে এটা কিন্তু দীর্ঘ উচ্চারণ করতে হবে। তারপরে সন, এটা দীর্ঘ হলো, তো পরেরটাও দীর্ঘ হলো। তাহলে উচ্চারণ কি হবে? সুখ দুঃখ, সুখ দুঃখ, সঙ্গৈ, সঙ্গৈ, সুখ দুঃখ সঙ্গৈ। তাহলে এখানে আমাদেরকে এটাকে দেখতে হবে কি হর্ষ দীর্ঘটাকে ঠিকঠাক উচ্চারণ হচ্ছে কি। দ্বন্দ্বৈর বিমুক্তাঃ, সুখ দুঃখ সঙ্গৈঃ। তারপরে কি? গচ্ছন্ত মূঢ়া, গচ্ছন্ত মূঢ়াঃ। দেখুন আপনারা এস আর আয়ের দিকে লক্ষ্য রাখুন। গচ্ছন্ত মূঢ়াঃ পদমাব্যয়ম তৎ, পদমাব্যয়ম ইয়ম তৎ, পদমাব্যয়ম তৎ,
পদমাবয়ম তৎ। তো এখানে লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে এস চিহ্নগুলোকে আমরা দীর্ঘ উচ্চারণ করতে পারি আর আই চিহ্নগুলোকে হ্রস্ব উচ্চারণ করতে পারি, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই পুরো শ্লোকটার উচ্চারণটা যদি আমরা এভাবে করি, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্মনিতা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূঢ়াঃ পদমাবয়ম তৎ। দাঁড়ান, এখানে আমি এটা গচ্ছন্ত বলেছি, গচ্ছন্ত হবে। আমি আবার করছি, দেখো, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্মনিতা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তাঃ সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত মূঢ়াঃ পদমাবয়ম তৎ। তো এখানে এই যে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে কি, যে আই আর এস মানে হ্রস্ব এবং দীর্ঘ, তো উচ্চারণটা যাতে আমাদের ঠিক হয়, এই কারণে আমরা ছন্দকে প্রথমে চিহ্নিত করব এই চিহ্ন দ্বারা, তারপরে আমরা যখন পাঠ করব আমরা কিন্তু অনায়াসে পাঠ করতে পারবো। তো এই যে নিয়ম আপনারা দেখলেন, এই নিয়মে প্রত্যেক শ্লোকে আমি এই 10 দিনের ক্লাসে আপনাদেরকে যে সূত্রগুলো শিখিয়ে দেবো, সেই সূত্র আপনারা শিখে গেলে যে গীতা কেন, বাকি অন্যান্য যেমন চাণক্য নীতি রয়েছে আর অন্যান্য যেসব শাস্ত্র রয়েছে, প্রত্যেক শাস্ত্রে আপনারা কিন্তু সরলতার সঙ্গে উচ্চারণ করতে, নিজেরাই উচ্চারণ করতে পারবেন। এই সূত্র হিসাবে শ্লোকগুলোকে সাজিয়ে নেবেন, আপনারা উচ্চারণ করবেন। তো আপনাদের মধ্যে এই 10 দিনে এমন একটা সামর্থ্য আমি তৈরি করে দেবো যে আপনারা নিজেরাই উচ্চারণ তৈরি করে নিতে পারবেন যে কোনটা কেমন উচ্চারণ করতে হবে। তো চলুন, আমি আপনাদেরকে আজকে এই ত্রিষ্টুপ ছন্দ পর্যন্তই দেখালাম। তো আপনাদের কারো আজকের যে পাঠ আপনারা পেলেন, আজকের যে কক্ষাতে যা শিখলেন, এর উপরে কারোর কোনো সংশয় রয়েছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা এমন কেউ আছেন যে কিছুই বুঝতে পারেননি, কেউ অর্ধেক বুঝতে পেরেছেন, এমন অবস্থা যার রয়েছে, কোনো লজ্জা করবেন না, আপনারা বলবেন যে কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, মালঞ্চজি বলুন। নমস্তে। নমস্তে নমস্তে। বলছি ত্রিষ্টুপ ছন্দটা আরেকবার একটু যদি বলে দেন ভালো হয়। আচ্ছা আচ্ছা, আর কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তিনি হাত দেখাবেন। হাতের যে চিহ্নটা রয়েছে না, কেউ যেন ভিডিওতে এভাবে হাত দেখাবেন না, আমি কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, আপনারা হাতের যে সিম্বলটা রয়েছে ওই সিম্বলটায় ক্লিক করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আমার কাছে একটা আর কি একটা আওয়াজ হবে, যখনই আপনারা কেউ হাতের সিম্বল টাচ করবেন না আওয়াজ হবে। যদি আপনারা ভিডিওতে এভাবে দেখান আমি বুঝতেই পারবো না বিষয়টা। আচ্ছা, তার মানে বাকি সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, বাহ। তারপরেও যদি কোনো সময় সমস্যা হয় আজকে কক্ষাতে, তো আপনারা যে গ্রুপটা তৈরি করা হয়েছে, যে মূল গ্রুপটা যেখানে আপনাদেরকে এই সমস্ত কিছু সূচনা দেওয়া হচ্ছে গীতা প্রশিক্ষণ শিবির হিসাবে, ওখানে আপনাদের কমেন্ট করে জানাবেন যে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। আচ্ছা, তো আমাদের মালঞ্চজি বলেছিলেন আর একবার বুঝিয়ে দিতে, চলুন এটা বুঝি। আমরা বিরাম নেব। বিরাম নেওয়ার সময় আমাদের বিদ্যাজি রয়েছেন, যে রাত্রিকালীন যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রটা পাঠ করবেন, সেইভাবে প্রস্তুত থাকবেন। আচ্ছা, তো ত্রিষ্টুপ ছন্দ, মালঞ্চজি ত্রিষ্টুপ ছন্দের কথা বলছিলেন তো? হ্যাঁ, ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে কি হবে না, মোট মানে দুটো পদে, মানে দুটো যে লাইন আমরা দেখতে পাচ্ছি বিরাম চিহ্ন দেওয়া, তো এখানে মোট বর্ণ সংখ্যা থাকবে 44টা। তাকে 4 ভাগে ভাগ করলে 11টা করে 4টে আমরা চরণ পেয়ে যাব। 4 ভাগে ভাগ করলে এক একটা ভাগকে চরণ বলা হয়। তো 4টে চরণ পেয়ে গেলাম। তো 4টে চরণ পাওয়ার পরে আমাদের এবার চিহ্ন বসাতে হবে। চিহ্ন বসাতে হবে কেমন? প্রত্যেকটা
প্রত্যেকটা বর্ণে আমাদেরকে চিহ্ন বসাতে হবে। কোন চিহ্ন? না হস্য এবং দীর্ঘ চিহ্ন। হস্য এবং দীর্ঘ চিহ্ন কি হিসাবে বসাবো? না ছন্দের নিয়মে। প্রত্যেক বর্ণে ছন্দের নিয়মে যে হস্য এবং দীর্ঘ চিহ্ন আপনাদেরকে আমি একেবারে প্রথমে দেখিয়েছি, এই যে ঠিক ছন্দের নিয়মে আপনারা হস্য এবং দীর্ঘ চিহ্ন ওখানে কিন্তু ফিট করবেন। ফিট করার পরে আপনাদের প্রস্তুত হয়ে গেল। অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই তিনটেতেই কিন্তু ছন্দের নিয়মে বসবে, আর বাকি যত বর্ণ আছে সাধারণ নিয়মে বসবে। সাধারণ নিয়মে বসার সময় কিন্তু এই আকাশি কালার ব্যবহার হবে। এটা আমি আপনাদের সামনে শেখাবো, মানে এর পরের ক্লাসে শেখাবো। তো এখন পর্যন্ত আপনারা এইটুকু, মানে যতটুকু আমি দেখালাম এই পর্যন্তই আপনাদের মনে যার যে সংশয় আছে বলবেন। মালঞ্চজি, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। চলুন আমরা তাহলে এবার বিরাম নেব। দাদা আরেকটা কথা বলছি, যে ছন্দের নিয়ম অনুযায়ী যে আমরা প্রথম বর্ণ এবং যেটা দেখেছি অনুষ্টুপ ছন্দে, যে প্রথম এবং তৃতীয় চরণে সপ্তম বর্ণ দীর্ঘ হবে এবং দ্বিতীয় চতুর্থ চরণে সপ্তম বর্ণ হ্রস্ব হবে, এই নিয়মেই তো বসবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে। হ্যাঁ, আর এই যে প্রথম ত্রিষ্টুপ ছন্দে যে প্রথমে যে দীর্ঘ, এই নিয়মটা কি ওটা না, লেখা আছে 4টি চরণে 44টি বর্ণ ছন্দের নিয়মে হ্রস্ব দীর্ঘস্বর হবে, ওই নিয়মটা কি একটু যদি ত্রিষ্টুপ ছন্দের ক্ষেত্রে ত্রিষ্টুপ ছন্দে এসে আপনাদের কোনো নিয়মকে ফলো করতে হবে না। আপনারা শুধু ছন্দের যে নিয়মে হর্ষ দীর্ঘ বসে বর্ণকে দেখবেন এবং বসিয়ে দেবেন। এখানেও নিয়ম রয়েছে, নিয়ম এখন আপনাদের শেখার প্রয়োজন নেই। মানে সেই নিয়মগুলো শিখতে গেলে আপনাদের মূল জায়গা থেকে আপনারা সরে যাবেন। আপনাদের যেটা প্রয়োজন হবে যে এখানে আপনাদের ছন্দের যে নিয়মে যে চিহ্নগুলো বসাবো সেগুলোই বসিয়ে দেবেন, ব্যাস। শুধু ছন্দে খেয়াল রাখবেন প্রথম এই পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর বর্ণে আপনারা চিহ্ন লাগাবেন, এবং ওখানে যে সপ্তম বর্ণ রয়েছে সপ্তম বর্ণ প্রথম এবং তৃতীয়তে গিয়ে দীর্ঘ চিহ্ন লাগাবেন, আর দ্বিতীয় মানে 2 নম্বর এবং 4 নম্বরে গিয়ে হর্ষ চিহ্ন লাগাবেন। এইটা হচ্ছে আপনাদের আর কি শর্ত ত্রিষ্টুপ বা অনুষ্টুপ ছন্দের মধ্যে ভাগ। তো চলুন আমরা বিরাম নেব। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা অনেকেই নতুন জুড়েছেন, আপনারা এত সুন্দর নিয়মকে পালন করেছেন, নিয়মের মধ্যে ছিলেন। আশা করা যায় যে আমাদের আগামী যতগুলো কক্ষা হবে খুব সুন্দরভাবে হবে। ধন্যবাদের জন্য আপনাদেরকে। বিদ্যাজি, আপনার মাইক অন করুন, রাত্রিকালীন যে মন্ত্র পাঠ করুন। তারপরে বলে দিই আরেকটা কথা বলে দিই, যখন মন্ত্র পাঠ শেষ হবে তখন সকলে মাইক অন করবেন। অন করে বলবেন সর্বেভ্য নমঃ, সকলকে সাদর নমস্তে। এভাবে সবাই মাইক অন করে সর্বেভ্য নমঃ, সকলকে সাদর নমস্তে বলে মাইক অন করে তারপরে লেফট করবেন প্রোগ্রাম থেকে। আসুন বিদ্যাজি। ओम शांति शांति शांति, सर्वेभ्यो नमः, সকলকে সাদর নমস্তে, শুভরাত্রি। सर्वेभ्यो नमः।